Uh, when we say something about abstract method, abstract means what? বিমূর্ত। আপনি যদি এখন একটা ছবি তোলেন, একটা plane is flying. Now, can you explain that image? Yes, you can. A plane is flying. কিন্তু আপনার একটা রং করতে গিয়ে কালি পড়ে গেল। আপনি এরকম এরকম করে ওটাকে সুন্দর ফ্রেম করে দিয়ে দিলেন। এখন কেউ এটাকে ভাববে পুঞ্জীভূত মেঘ, কেউ এটাকে ভাববে থট প্রসেস অফ এ ফিলোসফার, অনেকে অনেক ভাবে অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং, তাই না? বিমূর্ত, ওটার কোনো অ্যাকচুয়াল আপনি কোনো ইন্টারপ্রিটেশন নাই ডেফিনেট, যে যেভাবে ইন্টারপ্রেট করে। তো এখন আমরা এখানে বলছি যে অ্যাবস্ট্রাক্ট মেথড অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস উইদিন দ্য কনটেক্সট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে ওকে, আমরা জানি যে when we define a class, it contains methods, also the fields. তো আমরা যখন বলি যে it contain methods, it contain the definition of the method বা the whole body of the method. So when we call a method, what happens? যখন একটা মেথডকে কল করেন তখন কি হয়? So if I ask you the question, when you call a method, what happens? বলেন, what happens when we call a method using a client? Now, client can be instance, client can be class name. এটা আমরা জানি already. For non-static method, the client is instance asif.calculate CGPA. Or for static method, the client is the class name integer.parseInt. এটা আমরা জানি, কিন্তু যখন কলটা হয় what happens? That is the question. কি বলবেন? What will be your answer? কোন একটা মেথডকে যখন কল করা হয় from another method, what happens? এই কলটা যে হলো এর পরিপ্রেক্ষিতে কি ঘটবে? বলেন না, সেটা তো রিটার্ন টাইপ যদি ভয়েড থাকে তাহলে আপনি শুধু কন্ট্রোল রিটার্ন করবেন, রিটার্ন টাইপ যদি ইন্টিজার থাকে তাহলে কন্ট্রোলের সাথে আপনি একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবেন, ওটা তো এন্ড কাজ। কিন্তু কলটা হলে কি হয়? দ্য বডি অফ দ্য মেথড গেটস এক্সিকিউটেড। তো এটা বলছেন না কেন? তার মানে আমরা তো জানি না মেথডটা কি করবে, কিন্তু ইন জেনারেলি যদি বলি যে when a method is called, what happens? What gets executed? না, ক্লায়েন্টের ডেটা তো আর এক্সিকিউট হয় না, এক্সিকিউট হয় তো স্টেটমেন্ট। কিন্তু কি মানে তার মানে মেথডের বডিটা এক্সিকিউট হয়। হুইচ বডি? If the method has normal load, it has only one body. If the method has overload, it can have multiple bodies. So one of the body will be executed. That is the normal thing. কিন্তু একটা মেথডের যদি বডি না থাকে তাহলে ওটাকে কল করলে কি হবে? না, আমি একটা ক্লাস বানালাম, ধরেন পাবলিক ক্লাস সাম ক্লাস, তাহলে দিস ইজ মাই ক্লাস। ওকে, এখন আমি এখানে বললাম প্রাইভেট অর প্রোটেক্টেড ফিল্ডস, নো প্রবলেম। দেন এইখানে এখন আমি যদি এখন একটা মেথড বানাই যে পাবলিক ভয়েড সাম মেথড 1, sum method 1, this is the body of the sum method 1. So if this sum method 1 is called from a caller method, so let's say we have another class, okay, sum controller. So now here let's say we have a instance sum class obj equal to new sum class.
প্যারামিটার কনস্ট্রাক্টরের শেষ। তা এখন যখন আমি এটাকে কল করব, সো নাও কি কল করছে, এইটা তো এইভাবে করা যাবে না, এটা একটা মেথডের মধ্যে করতে হবে। ডিক্লেয়ার করে রাখতে পারি এখানে, কিন্তু ইনস্ট্যান্সিয়েট করতে হবে একটা মেথডের ভেতর বা কনস্ট্রাক্টরের ভেতর। সো লেটস হ্যাভ এ মেথড পাবলিক void sum event handler. So a sum event handler now is the caller of obj dot sum method 1, তাই না? তাহলে এখানে কলার কে? obj না, কলার কে? এগুলো এখন আপনাদের পারতে হবে। হ্যাঁ, সাম ইভেন্ট হ্যান্ডলার, ওকে গুড। ক্লায়েন্ট কে? obj। আর কাকে কল করা হলো? কল্ড সাম মেথড। তাহলে এগুলো কিন্তু আপনারা এখন জানেন, রাইট? এখন এটা যদি একটা স্ট্যাটিক মেথড হতো, তাহলে লেটস সে সাম মেথড পাবলিক স্ট্যাটিক সাম মেথড 2, তখন এটা কিভাবে কল করতেন? যাই তো না, করতে হবে, ওইটাই করতে হবে। তাহলে সাম ক্লাস ডট সাম মেথড 2, তাহলে এখানে কলার কে কি হবে? হ্যাঁ, তো এখানে আপনার কলার সেম, বাট নাও ক্লায়েন্ট ইজ দ্য ক্লাস and called is sum method 2. Okay, তো গেল। আমি এখন আরেকটা মেথড এখানে যদি রাখি, পাবলিক void sum method 3, and now if I call obj.sum method 3, what will happen? এটাতে কি হবে? এই কলটা হলে এই বডিটা এক্সিকিউট হবে, এই কলটা হলে এই কলটা হলে এই মেথডটা এক্সিকিউট হবে। What will happen now? Sum method 3. It doesn't have any body. Is there any body? obj dot sum method 3, so it's a non-static method, so obj is the client and the method is called, what it will execute. Now if this method is called, it has a body to execute, this will be executed, whatever is there. If this method is called, this will be executed, whatever is there. But if this method is called, what will be executed? Is there anything? No. So can't call an abstract method. তাহলে মেথড যার কোনো ডেফিনেশন নাই সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। ওকে, বিমূর্ত। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড। বুঝতে পেরেছেন? আসবো, সব আসবো, সব কোনটা কল করছি, কোনটা কল করছি? সাম মেথড 1 যদি সাম ক্লাস ডট আরেকটা স্ট্যাটিক মেথড বানাইতাম, বানান, মানে আমি যদি সাম মেথড 1 কে স্ট্যাটিক করে ফেলতাম, তাহলে ওটাও কল করতে পারতেন না। স্ট্যাটিক হওয়ার সাথে তো কল করতে পারা না পারার কোনো সম্পর্ক নেই। স্ট্যাটিক বলবে যে এই মেথডটা ইনস্ট্যান্স লেভেলের ফিল্ড ইউজ করতে পারবে কিনা। আপনি অভিজে জায়গায় অভিজে 2 করেন, সমস্যা নাই তো, কমা
obj2 object3 করেন। এখন আপনি যদি বলেন যে এইটার ক্লায়েন্ট আপনি object2 করবেন, তাহলে object2 আপনি আগে ইনস্ট্যান্সিয়েট করে নেন, না হলে নাল পয়েন্টার এক্সেপশন হবে। এইভাবে কল করলে নাল পয়েন্টার এক্সেপশন হবে, কারণ obj2 is not instantiated। তাহলে এখন ডিক্লেয়ার তো করে ফেলছেন, তাহলে obj2 equal to new sum class। এখন আপনি কল করেন, তো সমস্যা কি? এটার ক্লায়েন্ট হচ্ছে obj, এটার ক্লায়েন্ট obj2, দ্যাটস নট দ্য পয়েন্ট। তার মানে এরা চাইলে obj1 আর obj2 যে ফিল্ড গুলো আছে নন স্ট্যাটিক ফিল্ড, মানে সেগুলো ইউজ করতে পারবে, কিন্তু এই মেথডটা নন স্ট্যাটিক ফিল্ড ইউজ করতে পারবে না। তার সাথে কল করতে পারা না পারার কোনো সম্পর্ক নাই। কল করতে পারবো যদি ওর বডি থাকে, বডি না থাকলে যদি কল করি তাহলে তো ডিজাস্টার। কি হবে তখন? তখন তো এটা কনফার্ম ক্র্যাশ করবে, তাই না? আপনি বলতেছেন যে sort this array but it doesn't have any code to do that, what it will do? তো তখন your program cannot proceed, it will be in a status quo, তো তখন এটা এক্সেপশন দিয়ে ক্র্যাশ করবে। and it is certain, এক্সেপশন কিন্তু হতেও পারে নাও হতে পারে। আপনি you are saying a divided by b, now a divided by b, b যখন 0 হবে তখন ডিভিশন বাই 0 which is undefined, তখন এক্সেপশন হতে পারে, কিন্তু বি যদি 0 না হয় তাহলে তো আর ডিভিশন বাই 0 হবে না। তাহলে এটা হবে কি হবে না এটা আনসার্টেন, কিন্তু এটা সার্টেন যে আপনি যদি অ্যাবস্ট্রাক্ট মেথডকে কল করতে দেন ক্র্যাশ করবেই। দ্যাট ইজ ওয়াই কম্পাইলার উইল নট অ্যালাউ ইউ টু বিল্ড এ প্রজেক্ট if there is a call to abstract method. Abstract method cannot be called, কারণ কল করলে there is a potential, মানে there is a certain crash. It's a certainty, it's not a chance. Exception is always chance, but it's a certainty. তো যেটা চান্স সেটা আপনাকে অ্যালাউ করবে, এক্সেপশন হলে আপনি যদি এক্সেপশন হ্যান্ডলিং না করেন তখন ক্র্যাশ করবে রান টাইমে, আর এক্সেপশন হ্যান্ডলিং করলে দেন ইউ ক্যান হ্যান্ডেল ইট অ্যান্ড প্রসিড। ফরেন সমস্যা কি? আপনি ইন্টিজার ডট পার্সেন্ট 1 কোটি বার কল করতে, ইন্টিজার ডট পার্সেন্ট আপনি 1 কোটি বার কল করতে পারেন, কে না করছে আপনাকে? কিন্তু আপনার কোশ্চেনটা কি? কার মেমোরি লোকেশন? যদি আমি একটা স্ট্যাটিক মেথড বানাই, হ্যাঁ, আমি যদি স্ট্যাটিক মেথডটা কল করি বারবার, তো তাদের লোকেশন থেকে আলাদা হবে। কার লোকেশন? যে মেথডটা আমি কল করলাম, মেথডের লোকেশন না ফিল্ডের লোকেশন? ইনস্ট্যান্স, যদি আমি একটা ইনস্ট্যান্স মানে স্ট্যাটিক মেথডের ইনস্ট্যান্স হয় না, কিপ দ্যাট ইন মাইন্ড। অবজেক্টের ইনস্ট্যান্স হবে, মেথডের কেন ইনস্ট্যান্স হবে? মেথড তো একটা অ্যাবিলিটি, এসির ইনস্ট্যান্স হবে। রিডিউস টেম্পারেচারের কি কোনো ইনস্ট্যান্স হবে? রিডিউস টেম্পারেচার কি একটা অবজেক্ট না এসি একটা অবজেক্ট? AC1, AC2, AC3 কোনটা ইনস্ট্যান্স? AC1, AC2, AC3 are instance. Laptop 1, laptop 2, these are the instance. These are the real object in memory. এখন আমার এখানে একটা মেথড আছে, তাই না, যে ক্লিয়ার ট্র্যাশ। ক্লিয়ার ট্র্যাশ কি একটা অবজেক্ট? ওর কি কোনো, ওটা কি কোনো ইনস্ট্যান্স? তাহলে মেথড কেন ইনস্ট্যান্স হবে? এটা হচ্ছে আমার এই অবজেক্টের একটা ফাংশনালিটি, ইট ক্যান ক্লিয়ার দ্য ট্র্যাশ। তাহলে আমার ল্যাপটপ ক্লাসের একটা মেথড হচ্ছে ক্লিয়ার ট্র্যাশ। যদি কোনো ইনস্ট্যান্স থাকে সেই ইনস্ট্যান্স নিজে নিজে তার ট্র্যাশ ক্লিয়ার করতে পারবে। তাহলে ইনস্ট্যান্স হবে অবজেক্টে, যে ল্যাপটপ 1 ইকুয়াল টু নিউ ল্যাপটপ, দ্যাট ইজ দ্য ইনস্ট্যান্স। সেটা তো কোড। আপনি যখন একটা ক্যালকুলেটরে ডাবল ক্লিক করেন, তাই না, তো ক্যালকুলেটর ইটসেলফ ইজ এ সফটওয়্যার, তার তো একটা কম্পাইল কোড আছে, মেশিন কোড আছে, এটা র্যামে লোড হবে না? তো ওইটার সাথে আপনি ডাটাকে মিলাচ্ছেন কেন? এখন ক্যালকুলেটরে আপনি যে ইনপুট গুলো দেন ওগুলোরও তো মেমোরি লাগবে, ওগুলোও তো র্যামে ঢুকতেছে। ওগুলো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ডেটা। অ্যাপ্লিকেশন ডেটা অ্যান্ড দ্য মেশিন কোড অফ ইউর সফটওয়্যার দুটো তো আলাদা জিনিস। মেশিন কোড অফ ইউর সফটওয়্যার উইল বি লোডেড ইন দ্য কোড সেগমেন্ট অফ ইউর র্যাম, আর আপনার অ্যাপ্লিকেশন ডেটা উইল বি অ্যালোকেটেড ইন দ্য ডেটা সেগমেন্ট, অথবা যদি ডাইনামিক হয় তাহলে হিপ, যদি নিউ এর মাধ্যমে হয় তাহলে সেটা হিপে অ্যালোকেট হবে, আর যদি সেটা মেথডের লোকাল হয় তাহলে মেথড কল স্ট্যাকে অ্যালোকেট হবে। তাহলে আমাদের র্যাম তো একটা ফিজিক্যাল হার্ডওয়্যার, বাট লজিক্যালি এর অনেক সেগমেন্ট থাকে। এখন হ্যাঁ, এটা ঠিক, আমরা যখন একটা মেথড কল করি
then it need to know where the body of that method, machine code equivalent of that method body is loaded in the RAM, in the code section. তখন সে ওই অ্যাড্রেসে গিয়ে ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করা শুরু করবে। তার ওর অ্যাড্রেস লাগবে মেশিন কোডে যাওয়ার জন্য। কারণ আপনার তো ধরেন 2000 লাইনের একটা প্রোগ্রাম, তাহলে 2000 লাইনকে আপনি যখন মেশিন কোডে কনভার্ট করলেন, তো লেটস সে 1 কিলোবাইট অফ মেশিন কোড, তাহলে এই 1 কিলোবাইটের মধ্যে হয়তো 200 বাইট আছে আপনার ওই মেথডের বাইট। তাহলে তাকে জানতে হবে না মেথডটা কল হইলে ওই র্যামের কোড সেগমেন্টের কোনখানে বাইটে গেলে আই উইল গেট দ্য বিগিনিং অফ দ্য মেথড। But you must not mix that memory with the memory of your data. The memory of your data in Java, either it will be in the method call stack if the memory is anything local to a method, or if it is an object instance, then it will be from heap. ঠিক আছে? তো তাহলে এই abstract method cannot be called. এখন দেখেন abstract method হলে আমাকে এখানে বলে দিতে হবে যে পাবলিক abstract void method, ওকে? তাহলে মেথডের নামের আগে abstract ওয়ার্ডটা লাগাতে হবে, না হলে কম্পাইলার আপনাকে অ্যালাউ করবে না। ওকে, এখন প্রশ্ন হলো যে if I instantiate obj or obj2 for the class which contains an abstract method, then you are actually allowing to call method 3. বুঝেন না? বুঝলে প্রশ্ন করেন। What I said, you must understand that. না বুঝলে বলেন, I will repeat. কথাটা কি বুঝতে পেরেছেন? ওকে, নাও আমরা abstract method বুঝলাম। Now come to the class. So আমি যদি এখন এখানে I have declared 3 objects, but did I instantiate all 3? No, I have instantiated one here and one there. তাহলে একটা করি আর দুইটা করি, আমি তো ইনস্ট্যান্সিয়েট করেছি। কাকে ইনস্ট্যান্সিয়েট করলাম? এমন একটা ক্লাসের অবজেক্টকে যেটা contains abstract method. What is the problem? The problem is if you allow to instantiate, it also can legally call the method 3. Can call is a valid statement. তো তাহলে আপনি যদি ইনস্ট্যান্স ক্রিয়েট করতে দেন, তাহলে কিন্তু একটা রিস্ক থেকে যায় যে ও অ্যাবস্ট্রাক্ট মেথডটাকেও কল করে বসতে পারে। মানে আমরা তো জানি যে there is no problem in calling method 1 and method 2, but the problem is calling method 3. কিন্তু আপনি যেহেতু ইনস্ট্যান্স রেডি করে দিয়েছেন, ভুলে যদি কল করে বসে, তো তার মানে তখন তো আবার সেই সার্টেন ক্র্যাশটা হবে। So therefore you cannot instantiate a class containing abstract method. So the class will contain abstract method, that class also is abstract class. So you have to say that it's an abstract class. Right, right, good. So if that is the case, then you are actually not allowed to instantiate. Okay, so this is not allowed. Build error. Okay, can't instantiate obj. ডিক্লেয়ার করতে পারবেন। ডিক্লেয়ার করলে কি হবে? নাল। নাল হইলে তো আর আপনি নাল ডট এটা হবে না। নালকে ক্লায়েন্ট বানালে তো আর সেটা কাজ করবে না, নাল পয়েন্টার এক্সেপশন। সো নাল হিসাবে আপনি ডিক্লেয়ার করতে পারেন, বাট ইউ ক্যানট ইনস্ট্যান্সিয়েট। তো যেহেতু ইনস্ট্যান্সিয়েট করা যাবে না, এটাও আসলে নাল পয়েন্টার এক্সেপশন হবে। তো বেসিক্যালি বিল্ড এরর হবে, আপনাকে ওই পর্যন্ত যাইতেই দিবে না। আপনি না রান করলে না নাল পয়েন্টার আছে, আপনাকে রানই করতে দিবে না, বিল্ড এরর হবে। বুঝতে পেরেছেন? Same thing here.
তাহলে আমরা কি বুঝতে পারলাম মানে কনসেপ্টটা, হোয়াট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড অ্যান্ড হোয়াট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। কোশ্চেন ইজ হোয়াট ইজ ইটস অ্যাপ্লিকেশন, এটার প্রয়োজনটা কি, কোথায় এটার ইউজ, তাই না? সেটা অন্য জিনিস, কিন্তু সেটা আলোচনায় যেতে গেলে তো আমাকে আগে বুঝতে হবে হোয়াট ইজ হোয়াট। ওকে, আচ্ছা, গুড। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে আপনি যদি এখন দেখেন, তো অ্যাবস্ট্রাক্ট মেথড হলো ইজ নাথিং বাট দ্য আনইমপ্লিমেন্টেড মেথড, ওর কোনো ইমপ্লিমেন্টেশন নাই বা বডি নাই। ওকে, সো মেথড উইদাউট এনি ইমপ্লিমেন্টেশন, ইট ইজ জাস্ট দ্য প্রোটোটাইপ অফ এ মেথড। যেহেতু অ্যাবস্ট্রাক্ট মেথড কোনো ইমপ্লিমেন্টেশন নাই, then it can be called using a, এখন এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস তো তাহলে আছে কেন? এটা তো একটা টাইপ, এনি ক্লাস ইজ এ টাইপ। যেই টাইপের আমি ইনস্ট্যান্স তৈরি করতে পারবো না, ওই টাইপ দিয়ে আমার কাজ কি, তাই না? তো বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাকচুয়ালি প্লেজ দ্য রোল অফ জেনারেলাইজড সুপার ক্লাস, যার ইনস্ট্যান্স আপনি এমনিও তৈরি করবেন না। যেমন ফর আইরাস, ইউজার ইজ দ্য সুপার ক্লাস। আমাদের প্রজেক্টে যদি আমরা দেখি মিনি আইরাসটা, হ্যাঁ আপলোড করা আছে, হ্যাঁ দেখে নিন। আপনাদের অ্যাক্সেস আছে না প্রজেক্ট ফোল্ডারে? জি স্যার। না, অন্য সেকশনের কথা বলছি। এটা কিন্তু আমার 4 সেকশনের জন্য আমি দেই, বাট ইউ আর মানে অ্যালাউড, ওয়েলকাম টু অ্যাক্সেস দ্যাট, নো প্রবলেম। তো তাহলে আমরা যদি দেখি মিনি আইরাস, তাহলে দেখেন আমি তো এখানে প্যাকেজ তৈরি করেছি অনেকগুলো, এগুলো আপনারা এখন জানেন। তাহলে ইউজার প্যাকেজে দেখেন আমার একটা ইউজার ক্লাস আছে, তাই না? এখন আমি কি ইউজার ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করব, নাকি স্টুডেন্ট, ফ্যাকাল্টি এদেরকে ইনস্ট্যান্সিয়েট, অ্যাকাউন্টেন্ট, তাই না? কারণ ইউজারের ফিল্ড কি, ইউজারের ফিল্ড হচ্ছে কমন ফিল্ডগুলো, যে আইডি, নেম, জেন্ডার, ইমেল, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, এগুলো। তো শুধু এগুলো দিয়ে তো আমার যে অ্যাক্টরস, আমার অর্গানাইজেশন যারা অ্যাক্টরস, ফ্যাকাল্টি, স্টুডেন্ট, এদেরকে স্পেসিফিক্যালি কাউকে মিন করে। তাহলে ফ্যাকাল্টিকে বোঝাতে হলে আরো কিছু ইনফরমেশন দরকার, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, তাই না, স্যালারি, স্পেশালাইজেশন। স্টুডেন্ট হলে আমার আরো কিছু ইনফরমেশন দরকার, মেজর, মাইনর, তাই না, সিজিপি এটসেট্রা, গ্রেডস। তো তাহলে এটা একটা জেনারেলাইজড ক্লাস। ইট ইজ নট স্পেসিফিক এনাফ to create instance which is usable within the context of iras. তো এইটা অ্যাবস্ট্রাক্ট হলো তো আমার ক্ষতি নাই। তো দেখেন পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজার, ঠিক আছে? Any question so far? So abstract class plays the role of super class. Okay? এখন আপনার আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, যেখানে আমরা আরেকটা এজেন্ডা নিয়ে আসব, আন্ডারস্ট্যান্ডিং is a relationship. ওকে, তো আমরা জানি যে ইনহেরিটেন্স established is a relationship with subclass and superclass. তাহলে subclass is a more specific type of superclass because it is an extension of superclass. Whatever is in superclass also is in subclass with extra. So because of that extra fields and methods, it's little bit more specific, right? এখন এই is a রিলেশনশিপটা কিন্তু কথার কথা না, it has a meaning. তাহলে আসেন এখন আমরা এটাতে যাই, কারণ এটা লাগবে before we continue. So let's say user, okay, superclass, okay. তারপর আমরা বললাম যে let's say employee extends user, তাহলে subclass of user. Now I can say student extends user,
সো স্টুডেন্ট অলসো সাবক্লাস অফ ইউজার। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে ফ্যাকাল্টি এক্সটেন্স এমপ্লয়ি, তাহলে ফ্যাকাল্টি ইজ এ সাবক্লাস অফ এমপ্লয়ি। এইভাবে আপনি এটাকে লেভেল বাড়াতে পারেন, ইনহেরিটেন্স হায়ারার্কি। তাহলে ইউজার এট দ্য টপ, it has employee, student, guardian, supplier. Now employee also has faculty, accountant, etc. Okay? আচ্ছা, তো আমি যদি বলি অ্যাকাউন্টেন্ট, এটাও সাবক্লাস অফ এমপ্লয়ি। এখন if we agree with that, এখন যদি আমরা বলি যে খেয়াল করেন user u1 equal to new user, is it valid? এটা কি ভ্যালিড? why not? আমি তো বলি নাই অ্যাবস্ট্রাক্ট, সো ধরেন আমি বললাম যে পাবলিক ক্লাস ইউজার। না, আমার যদি সুপার ক্লাসের ইনস্ট্যান্স প্রয়োজন হয়, হতেই তো পারে। সুপার ক্লাসেরও যদি আমার ইনস্ট্যান্স প্রয়োজন হয়, তাহলে সুপার ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করলে তো সুপার ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করা যাবে না। এখন আইরাসের জন্য ইউজারের ইনস্ট্যান্স আমাদের প্রয়োজন নাই, কিন্তু যদি ইউজারটা যদি যথেষ্ট পরিমাণে স্পেসিফিক হতো যে ওটারও লাগবে, তখন তার আমি ওটাকে করি। যেমন ধরেন স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে আমি এখন যদি বলি যে পাবলিক ক্লাস, ধরেন আপনাদের যে স্টুডেন্ট ক্লাস, এই স্টুডেন্ট ক্লাসে কি কি ফিল্ড থাকতে পারে? হ্যাঁ, ইউজার থেকে আপনি কিছু পাবেন, সেগুলো কি পাবেন? ওই যে আইডি, নেম, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, ডেট অফ জয়েনিং, জেন্ডার, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো আপনি মেজর কেন ইউজার থেকে পাবেন? তাইলে এখন এগুলো আপনি কমন সব ইউজারের মধ্যেই আছে, আর এখানে গিয়ে আপনি অ্যাড করবেন মেজর, মাইনর, সিজিপিএ, তাই না, ডিপার্টমেন্ট, এগুলো। এখন এই ইনফরমেশন গুলো গুড এনাফ টু রিপ্রেজেন্ট ইউ। এখন ধরুন ইউজিসি যদি বলে যে আমরা পিএইচডি অ্যালাউ করলাম আইইউবিকে, তাহলে আমার যে স্টুডেন্ট প্রোফাইল হবে যারা পিএইচডি স্টুডেন্ট, দে নিড মোর ইনফরমেশন দেন ইউ। ফর এক্সাম্পল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, পাবলিকেশন ডিটেলস। তো তাহলে এই স্টুডেন্ট ক্লাস দিয়ে তো আমার হচ্ছে না। আমি তখন আরেকটা এটার সাবক্লাস তৈরি করব, যে গ্রাজুয়েট বা রিসার্চ স্টুডেন্ট এক্সটেন্স স্টুডেন্ট। এখন যারা পিএইচডি তে ভর্তি হবে তারা হবে রিসার্চ স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ইনস্ট্যান্স, আর আপনারা যারা আন্ডারগ্রেডে ভর্তি হবেন তারা স্টুডেন্ট। তাহলে আমার দুইটার অবজেক্টই তো লাগবে, দুইটাকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে। স্টুডেন্টকেও ইনস্ট্যান্সিয়েট করতে হবে ফর ইউ গাইস, রিসার্চ স্টুডেন্টকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে ফর পিএইচডি স্টুডেন্ট। তাহলে আমি তো এখন রিসার্চ স্টুডেন্টের সুপার ক্লাস স্টুডেন্ট, কিন্তু তাই বলে তো ওটাকে অ্যাবস্ট্রাক্ট করতে পারবো না, কারণ আমার এখন এই সুপার ক্লাস সাব ক্লাস দুইটারই ইনস্ট্যান্স প্রয়োজন উইদিন দ্য কনটেক্সট অফ মাই অ্যাপ্লিকেশন। বুঝতে পারছেন? তো এইটা কোনো মুখস্থ বিদ্যা আপনার কোনোই কাজে লাগবে না, এটা আপনাকে কনটেক্সট অ্যানালাইসিস করে ডিসাইড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো ইজ দিস লিগাল অর নট? লিগাল, ওকে। আমি যদি বলি স্টুডেন্ট S1 equal to new student, is it legal? Yes or no? Why not? আমি কি বলছি যে স্টুডেন্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে লিগাল? ওকে। আমি যদি বলি এমপ্লয়ি E1 equal to new employee, is it legal?
ইয়েস। আমি যদি বলি ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি F1 ইকুয়াল টু ফ্যাকাল্টি, এটাও হবে। এরপরে কি আছে আর? অ্যাকাউন্টেন্ট। একটু রিপিট হয়ে যাচ্ছে, বাট এটা দরকার আছে, এখনই বুঝতে পারবেন। নিউ অ্যাকাউন্টেন্ট। বাকি থাকলো কি? রিসার্চ স্টুডেন্ট। ওকে, সো রিসার্চ স্টুডেন্ট, আপনার কোশ্চেনটা আবার বলেন, শুনতে পাইনি। আসতেছি সেখানে। তো এখন এরা সব কিছু লিগাল, and this is the way we have instantiated. আমার একটা বুক ইনস্ট্যান্স দরকার, I have declared a book object and B1 B2 whatever and I instance. আমার একটা এমপ্লয়ি ইনস্ট্যান্স দরকার, I declared an employee handle, class handle বা object name. সো যে কোনো ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করতে হলে তার একটা হ্যান্ডেল আমরা ডিক্লেয়ার করি বা অবজেক্ট নেম দেই, সেটাকে আমরা ইনস্ট্যান্সিয়েট করি, এবং ইট ইজ ভেরি ইনটিউটিভ একটা জিনিস। বাট বিকজ অফ দ্য ইজ এ রিলেশনশিপ, ইউ ক্যান অলসো সে হোয়াট শি সেড। আপনার নাম কি? হ্যাঁ, একতারা। গুড অবজারভেশন, যে স্টুডেন্ট ইজ এ ইউজার, স্টুডেন্ট ইজ এ ইউজার, এমপ্লয়ি ইজ এ ইউজার। সো দেয়ারফোর আপনি এখন এটাও বলতে পারবেন যে ইউজার U2 equal to new employee. This is also valid. বুঝতে পেরেছেন? তাহলে আপনি ইউজার ক্লাসের অবজেক্ট দিয়ে স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করতে পারবেন, ইউজার ক্লাসের অবজেক্ট নেম বা ডিক্লেয়ার্ড হ্যান্ডেল দিয়ে হুইচ ইজ নাল, ওটাকে আপনি ইনস্ট্যান্সিয়েট করতে পারবেন ফর এ স্টুডেন্ট, ফর এ ফ্যাকাল্টি। আবার এমপ্লয়ির হ্যান্ডেল দিয়ে, সরি, ফর এ এমপ্লয়ি এন্ড ফর এ স্টুডেন্ট, আবার এমপ্লয়ির হ্যান্ডেল দিয়ে ফ্যাকাল্টি এবং অ্যাকাউন্টেন্টকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। আবার স্টুডেন্টের হ্যান্ডেল দিয়ে রিসার্চ স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করতে পারবেন। নট অনলি দ্যাট, ইউজার হ্যান্ডেল দিয়েও আপনি এদের সবাইকেই রিপ্রেজেন্ট করতে পারবেন। কারণ হলো ফ্যাকাল্টি ইজ অ্যান এমপ্লয়ি, so employee handle can be used to represent a faculty instance, but employee is a user, so therefore faculty is a user. So তাহলে বটম লাইন হচ্ছে সুপার ক্লাস, ওকে, এখানে আমি ব্র্যাকেটে লিখি যে হ্যান্ডেল of the type which is the source of inheritance. ওকে, এই কথাটা কেন লিখলাম একটু পরে বুঝতে পারবেন। ওকে, তাহলে সুপার ক্লাস হ্যান্ডেল can be used to represent any, কি বলবো ওটাকে, সাবক্লাস, subclass instance from the that inheritance hierarchy.
এখন এখানে আমরা সুপার ক্লাস বলছি, বাট এখানে আবার আমরা এটাকে আরেকটু বললাম দ্য টাইপ হুইচ ইজ দ্য সোর্স অফ ইনহেরিটেন্স। তার মানে হলো ইট অলসো ক্যান বি ইন্টারফেস, কারণ সোর্স অফ ইনহেরিটেন্স ইজ নট অনলি ক্যান বি এ ক্লাস, সোর্স অফ ইনহেরিটেন্স অলসো ক্যান বি অ্যান ইন্টারফেস, যেটা আমাদের এজেন্ডায় আছে। ইন্টারফেস এটা বোঝায়, ইন্টারফেসও একটা টাইপকে রিপ্রেজেন্ট করে, ক্লাস যেমন একটা টাইপকে রিপ্রেজেন্ট করে। বাট যেহেতু আমরা সোফার অনলি ক্লাস নিয়ে কথা বলছি, তো ওই জন্য আমরা ওইভাবে চিন্তা করতে পারি সুপার ক্লাস হ্যান্ডেল ক্যান বি ইউজড টু রিপ্রেজেন্ট এনি সাব ক্লাস ইনস্ট্যান্স ফ্রম দ্যাট ইনহেরিটেন্স হায়ারার্কি। আচ্ছা, এখন এটাকে সাব ক্লাস বলতে পারি অথবা ইমপ্লিমেন্টিং ক্লাস। ওকে, তো ইন্টারফেসের সাথে ইমপ্লিমেন্টিং ক্লাস, এটা হচ্ছে সোর্স অফ ইনহেরিটেন্স, অ্যানসেস্টর, এটা হচ্ছে ডিসেন্ডেন্ট, দ্য নিউ টাইপ। আর এটাও একটা সোর্স অফ ইনহেরিটেন্স, সুপার ক্লাস, এটা হচ্ছে তার ডিসেন্ডেন্ট বা নিউ টাইপ। So new type can be subclass or an implementing class depending on কার থেকে আপনি ইনহেরিট করবেন। যদি সোর্সটা ক্লাস হয় তাহলে এটাকে আমরা বলি সাবক্লাস, আর সোর্সটা যদি ইন্টারফেস হয় তাহলে আমরা বলি ইমপ্লিমেন্টিং ক্লাস। ওকে, বাট উইল কাম দেয়ার সুন, বাট অন্তত ক্লাসের কনটেক্সট আমরা বুঝতে পারলাম। সো দিস ইজ লিগাল। আমি যদি বলি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজার, তাহলে এইটা ইললিগাল। ওকে, এটা কি হবে? এটা বিল্ড এরর হবে। U1 cannot be instantiated. So therefore U1 কে আপনি ইউজই করতে পারবেন না। তাহলে এই U1 ডিক্লেয়ার করে লাভ কি? কিন্তু আমি যদি বলি যে কমা U2, তাহলে এখানে বিল্ড এরর, U1 ক্যান বি ইনস্ট্যান্টিয়েটেড, বা এই লাইনে না দিয়ে আমি যদি পরের লাইনে দেই যে ইউজার U2, U3, this is perfectly legal. My class is abstract, but I cannot instantiate, but I can declare. Okay, তখন আমি বলতে পারি যে U equal to new employee. That is the use of super class handle. ওকে, যে এটাকে যদি আমি ইনস্ট্যান্সিয়েট করতে না পারি তাহলে এটা কাজ কি? এই টাইপ থেকে আমার লাভ কি? অ্যান্সার হলো যে এটাকে আপনি ইনস্ট্যান্সিয়েট করতে পারবেন, বাট ফর দ্য সাব ক্লাস। সো সুপার ক্লাস দিয়ে যদি আপনি সাব ক্লাস ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করতে চান, তখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের হ্যান্ডেল আপনি ডিক্লেয়ার করবেন, নট টু ইনস্ট্যান্সিয়েট অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সেটা আপনি পারবেন না, সেটা করতে গেলে বিল্ড এরর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন ইজ, এটা আমি করবো কেন? এত কি খায়া কাজ করছে? আমি তো এমপ্লয়ি হ্যান্ডেল দিয়েই বলতে পারি না যে এমপ্লয়ি ওয়ান ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, এটাই তো গুড এনাফ। এইটা আমার দরকারটা কি করা, তাই না? তাহলে কোশ্চেন হলো যে why would you do that? Why on earth would you do that? Do that মানে explain in note. Why would you do that? Answer হলো to achieve polymorphic call. ওকে, তাহলে পলিমরফিজম অ্যাচিভ করার জন্য আমরা এটা করব। ওকে,
বলেন। বাট এটা নট অলওয়েজ, নট নেসেসারিলি অ্যাবস্ট্রাক্টই হতে হবে, হতে পারে নাও হতে পারে, আমরা দেখবো সেটা। বাট আপাতত এইটুক থাকুক। পলিমরফিজম কি এটা নিয়ে আলোচনা হয় নাই, কিন্তু সেটাতে আসবো, তার আগে আমরা এখন ইন্টারফেসে চলে যাই। ওকে, এই পর্যন্ত এনি কোশ্চেন? এই যে সুপার ক্লাস হ্যান্ডেল দিয়ে এই যে ইউ ইকুয়াল টু নিউ এমপ্লয়ি কেন করব? আমি তো এমপ্লয়ি E1 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি করতে পারি, সেটা বাদ দিয়ে আমি এটা কেন করতে যাব? সেটা করব টু অ্যাচিভ পলিমরফিজম। The polymorphism is very powerful tool in object-oriented programming. Okay. Poly means many, morphing means changing shape. Okay. So you can achieve multiple behavior from a method. And what behavior it will enact depends on the context. Some of the context compiler can decide, like method overloading. But some of the context compiler cannot decide, it has to be decided at runtime. তখন আপনার এই মেকানিজমটা কাজে লাগবে, বা আমরা সেগুলো এক্সাম্পল দিয়ে নট অনলি নোটপ্যাড বাট অলসো ইন ইন্টেলিজে আমরা টেস্ট করে দেখব যে পলিমরফিজম কত পাওয়ারফুল। ওকে, অ্যান্ড ওয়াই ইট ইজ নিডেড। না না, এইটা একটা ফিলোসফিক্যাল ফিচার অফ অবজেক্ট ওরিয়েন্টেড। ধরেন আপনাকে একটা উদাহরণ দিই। ওকে, দেখি আমার এটাতে আছে কিনা, এটাতে থাকলে আপনাকে দেখাইতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন। আচ্ছা, এখন ধরেন আপনি একটা ভিডিও গেম খেলতেছেন। ওকে, তাহলে ভিডিও গেমে আপনার উইপন তো একটা ক্লাস, কিন্তু উইপন হচ্ছে একটা জেনারেলাইজড জিনিস। But you collect, when you proceed in the game, you collect grenades, gun, sword, pistol, right? এখন আপনার এই অবজেক্টগুলো তো কালেক্ট করতে হবে গেম চলাকালীন সময়, এবং সেগুলোকে ইউজ করতে হবে। So you need, let's say, array list of sword, array list of grenade, array list of gun. তাহলে আপনার যদি বিভিন্ন ধরনের অ্যামিউনিশন থাকে, আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস, তাহলে যে কয়টা টাইপ সেই কয়টা অ্যারে লিস্ট লাগবে। তাহলে নাও ইউ হ্যাভ টু ডিল উইথ সেভারাল কালেকশনস, তাই না? আপনার একটা সেপারেট অ্যারে লিস্ট লাগবে, গান রাখবেন শুধু, যখন একটা গান পাবেন ওখানে একটা গান ইনস্ট্যান্স অ্যাড করবেন। হ্যাঁ, আবার গানটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে ওটাকে অ্যারে লিস্ট থেকে রিমুভ করে ফেলবেন। সিমিলারলি এই একই কাজ আপনাকে গ্রেনেডের জন্য করতে হবে, ক্যাননের জন্য করতে হবে, সোর্ডের জন্য করতে হবে, তাই না? So you have to deal with multiple collections of different types, but they all belong to the family called weapon, and every one of them is a weapon. তো তাহলে আপনার weapon যদি সুপার ক্লাস হয়, খেয়াল করেন, weapon যদি সুপার ক্লাস হয়, and if you declare an array list of weapon, what are the elements of that weapon list? Weapon handles. Now, যেহেতু ওয়েপন লিস্ট একটা অ্যারে লিস্ট অফ ওয়েপন টাইপ, ওখানে আপনি এখন সোর্ড ইনস্ট্যান্সও অ্যাড করতে পারবেন, গ্রেনেড ইনস্ট্যান্সও অ্যাড করতে পারবেন, গান ইনস্ট্যান্সও অ্যাড করতে পারবেন। কেন পারবেন না? ইজ এ রিলেশনশিপ, সেটাই তো আমরা এতক্ষণ দেখলাম। তাহলে আপনি সেপারেট অ্যারে লিস্ট 10 রকম ওয়েপনের জন্য 10টা সেপারেট অ্যারে লিস্ট ইউজ না করে ইউ ক্যান হ্যাভ ওয়ান সিঙ্গেল অ্যারে লিস্ট অফ ওয়েপন টাইপ। তাহলে অ্যারে লিস্ট থার্ড ব্র্যাকেটে উইপন দিবেন, তাহলে আপনার অ্যারে লিস্টের এলিমেন্টস গুলো হবে উইপন হ্যান্ডেল। নাও উইপন যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়, আপনি বলতে পারবেন না যে wlist.add নিউ উইপন, এটা করতে পারবেন না, কিন্তু wlist.add এ আপনি নিউ সোর্ড করতে পারবেন, নিউ পিস্তল করতে পারবেন, নিউ গান করতে পারবেন, সবই করতে পারবেন। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি মেনশন ওয়ান সিঙ্গেল কালেকশন টু অ্যাকুমুলেট different type of instance belongs to different subclass. So that's an advantage. এখন পলিমরফিক কলটা কি হতে পারে? এখন আমি যদি বলি পিস্তল ক্লাসে একটা মেথড আছে লোড ম্যাগাজিন, মেক সেন্স না? এই মেথডের আপনি পলিমরফিক কল করতে পারবেন না।
because it's a specific method for a specific class. কিন্তু আমি যদি বলি যে ফর এক্সাম্পল ওভারহলিং করে না, ওভারহল ওয়েপন একটা মেথড যদি থাকে ওয়েপন ক্লাসে, অ্যাবস্ট্রাক্ট মেথড, নো বডি, কারণ ওভারহলিং এ পিস্তল ইজ ডিফারেন্ট from overhauling a knife. Again, that is different from overhauling a grenade. একটা গ্রেনেডকে মেনটেন করতে গেলে ওভারহল করতে হয় পিরিয়ডিক, পিস্তলকে মেনটেন করতে হয়, পরিষ্কার করতে হয়, ব্যারেল পরিষ্কার করতে হয়, ম্যাগাজিন ক্লিন করতে হয়। সোর্ডের ক্ষেত্রে ডিফারেন্ট, ওটাকে শার্প দিতে হয়, মেটাল ফ্যাটিক হয়েছে কিনা টেস্ট করতে হয়, অনেক কিছু আছে। বাট ডিফারেন্ট টাইপ অফ ওয়েপন্স এর মেনটেনেন্স বা ওভারহলিং মেকানিজম আর ডিফারেন্ট। So you keep it as an abstract method, no body, because that body will not কারোই কাজে লাগবে না, সবারই কাস্টম বডি। তাহলে abstract method will be inherited in subclass, তাহলে তো সাবক্লাস গুলোও তখন abstract ক্লাস হয়ে গেল। খেয়াল করেন, আপনি সুপার ক্লাস abstract ক্লাস ধরে নিচ্ছি, ওখানে একটা abstract মেথড আছে, লেটস সে পাবলিক ভয়েড ওভারহল বা মেইনটেইন সেমিকোলন, সো দ্যাটস অ্যান abstract মেথড। তাহলে অ্যাজ এ সাব ক্লাস পিস্তল, গ্রেনেড, সোর্ড সবাই কি ওটা ইনহেরিট করবে না? তাহলে তো ও নিজেও তখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেল। তাহলে আপনি নিউ পিস্তল করবেন কিভাবে? তো তখন ও যদি ওভাররাইট করে ফেলে অ্যাবস্ট্রাক্ট মেথডকে, নাও ইট ইজ গিভিং ইটস ওন বডি, সো নাও ইট ইজ নো মোর অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওভাররাইডিং ম্যান্ডেটরি। সো একটা ইমপ্লিমেন্টেড মেথড ইনহেরিট করলে ওভাররাইডিং ইজ এ চয়েস। If you don't like, you may override. But when you inherit an abstract method, overriding is mandatory if yourself wants to be a non-abstract class. কিন্তু আপনি নিজেও যদি abstract class হিসেবে থাকতে চান, তখন আপনি ওটা ইমপ্লিমেন্ট না করলেও হবে। তখন আপনার যারা সাব ক্লাস তাদের জন্য ম্যান্ডেটরি হয়ে যাবে। So overriding an inherited implemented method is a choice. যেমন টু স্ট্রিং, আপনি ওভাররাইড করতেও পারেন, নাও পারেন। ওভাররাইড করলে আপনার স্ট্রিংটা জেনারেট করবে উইথ ফিল ভ্যালুস, আর ওভাররাইড না করলে হ্যাশ কোড জেনারেট করবে। আমরা এটা জানি, তাই না? উই হ্যাভ টেস্টেড দ্যাট। তো তাহলে ওইটা কিন্তু চয়েস। কেন চয়েস? কারণ টু স্ট্রিং ইজ ইমপ্লিমেন্টেড ইন অবজেক্ট ক্লাস। কিন্তু আমি ওই হ্যাশ কোড আমার অ্যাপ্লিকেশনে কাজে লাগবে না, বরং আমি স্ট্রিং ইকুইভ্যালেন্ট হিসাবে ফিল্ডের ভ্যালুগুলোকে সাজিয়ে গুছিয়ে আমি আউটপুটে দিয়ে ইউজ করতে চাই, এই জন্য আমি টু স্ট্রিং ওভাররাইড করি। বাট ইটস নট ম্যান্ডেটরি। কিন্তু যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতো তাহলে কিন্তু ওটাকে ওভাররাইড ম্যান্ডেটরি করতেই হতো, নাহলে আমার ক্লাসকে আমি ইনস্ট্যান্সিয়েট করতে পারবো না, কারণ তখন আমার ক্লাসও অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে, বিকজ ইনহেরিটস অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড and that method don't have any implementation, so I automatically becomes an abstract class as the subclass, but I don't want that. তো তাহলে আমাকে ওই অ্যাবস্ট্রাক্ট মেথডকে ওভাররাইড করে ফেলতে হবে। ওভাররাইড করে ফেলা মানেই তো I am providing a body, so it's now no more abstract method in subclass, it is an implemented method. কিন্তু সুপার ক্লাসে abstract method রাখার সুবিধাটা হলো it forces the subclass to have its own custom implementation. That's what we want for overhauling. So we want pistol class author will implement it according to the way a pistol needs to be overhauled. Sword class author will override it and put the code the way a sword should be overhauled, and all the grenade class author. তো তার মানে প্রত্যেকটা সাব ক্লাসে the way that particular weapon is overhauled, that custom implementation will be there. তাহলে এটা কি আমরা বুঝতে পারলাম অ্যাবস্ট্রাক্ট মেথডের সুবিধাটা কি? এখন আমি কেন এটা ফোর্স করতেছি? Why I am forcing all weapon should have an implementation of overhaul? Why I am enforcing that? Because I want to have a polymorphic call, I want to achieve polymorphic call for this method. এখন আমার W list আমি যদি লুপের মধ্যে বলি যে for weapon W colon W list, তাহলে for লুপের মধ্যে W will represent the instances. এখন প্রথম ইটারেশনে W can be a pistol class instance, second iteration it can be a sword class instance. তাহলে আমি যে ইনস্ট্যান্স গুলো অ্যাড করেছি যখন যেটা কালেক্ট করেছি তখন সেটা অ্যাড হয়েছে। তো তাহলে আমি এখন লুপের মধ্যে বললাম যে W ডট ওভারহল, তার মানে আমার যে ওইটাকে কি বলে, যেটাকে অস্ত্রপাতি জমা রাখে,
ওটা একটা গালভারের নাম আছে, আর্মারি না কি যেন বলে, গ্যারিসন। তাহলে গ্যারিসন ইনচার্জ মেক এ প্রোগ্রাম, শিডিউল প্রোগ্রাম, যে প্রতি লেটস সে থার্ড ফ্রাইডে অফ এভরি মান্থ it will overhaul all the weapons in the garrison. তো তখন সে গ্যারিসন ইনচার্জ কি করলো, একটা লুপ ইউজ করলো যে ফর ওয়েপন ডাব্লিউ কোলন ডাব্লিউ লিস্ট দেন ডাব্লিউ ডট ওভারহল। তখন কি হবে, প্রত্যেকটা ইনস্ট্যান্স উইল বি ওভারহলড। এখন ডাব্লিউ যদি পিস্তল ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে, কোনো একটা ডাব্লিউ, ডাব্লিউ তো ঘুরে ঘুরে সবাইকে রিপ্রেজেন্ট করবে লুপের মধ্যে, তাই না? কারণ ith ইটারেশন এটা যদি পিস্তল ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে, তাহলে ডাব্লিউ ডট ওভারহল উইল এক্সিকিউট ওভাররিডেন ওভারহল অফ পিস্তল ক্লাস। ডাব্লিউ যদি সোর্টকে রিপ্রেজেন্ট করে, তাহলে ডাব্লিউ ডট ওভারহল উইল এক্সিকিউট ওভাররিডেন ওভারহল ইন সোর্ট ক্লাস। তাহলে আপনি কিন্তু এই যে কাস্টম বিহেভিয়ার পাচ্ছেন, এটা প্যারামিটার লিস্ট তো সেম। তাহলে কম্পাইলার কিভাবে ডিসাইড করবে? বাই লুকিং এট দ্য কোড, ডাব্লিউ ডট ওভারহল এটা কোন ক্লাসের ওভারহলকে আমি এক্সিকিউট করব। এটা কম্পাইলারকে ওয়েট করতে হবে অ্যাট রান টাইম, যে লুপটা যখন ঘুরতে থাকবে ডাব্লিউ উইল রিপ্রেজেন্ট সাম ইনস্ট্যান্স, যখন যে ইনস্ট্যান্স সেই ক্লাসের ওভারহল। এখন আমি যদি এটা ফোর্স না করতাম, ফোর্স কিভাবে করলাম? না না না, মানে প্রত্যেকটা ক্লাসকে ওভারহল মেথডটা রাখার জন্য ফোর্স আমি কিভাবে করলাম? সুপার ক্লাসে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে ওটা রেখেছি। সুপার ক্লাসে যদি আমি ওভারহল মেথডটা অল টুগেদার না থাকতো, তাহলে কি হতো? পিস্তল ক্লাসের অথার হয়তো ওভারহল মেথডটা ইমপ্লিমেন্ট করলো, কিন্তু সোর্ট ক্লাসের অথার ওভারহল মেথডটা ইমপ্লিমেন্ট না করে উনি মেথডের নাম দিল মেইনটেইন, আরেকজন আরেকটা নাম দিল, সিনোনিমাস নাম দিতে পারে না? তো তখন আপনি লুপের মধ্যে যখন বলবেন ডাব্লিউ ডট ওভারহল, কি হবে? ক্র্যাশ করবে, যেটাতে পাবে না এক্সেপশন হয়ে ক্র্যাশ করবে। সো আপনি যদি একটা মেথড দিয়ে এই পুরো কালেকশনের সবাইকে একটা কমন মেথড কল করতে চান, তাহলে that is the polymorphic call, and you can achieve that keeping that method in the super class and let the subclass have their own version. এখন এই সুপার ক্লাসে যদি এটা অ্যাবস্ট্রাক্ট মেথড না হয়ে ইমপ্লিমেন্টেড মেথড হতো, তাহলে কি আমরা পলিমরফিক কলটা করতে পারতাম? প্রশ্নটা আবার করি। আমার ওয়েপন ক্লাসে ওভারহলে তো আমি কোনো বডি দেই নাই, কাজেই সবাই সোর্ড, পিস্তল, গ্রেনেড সবাই এটাকে ইমপ্লিমেন্ট করতে, ওভাররাইড করতে বাধ্য হয়েছে। সো যখন পলিমরফিক কলটা হচ্ছে লুপের মধ্যে, যার যার ভার্সন এক্সিকিউট হচ্ছে যখন যে ইনস্ট্যান্স। কুল। But my question is, what if there is a body of overhaul in weapon class? ওইখানে কোড আছে কি, ওয়েপনটাকে নেকড়া দিয়ে মুছে রেখে দাও। ভেরি বেসিক। ওয়েপন স্পেসিফিক যে ইউজ আছে, যে এক একটা ওয়েপন এক এক হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো একটা বডি দিয়েছি, সবগুলো তাহলে ওইভাবেই করতে সব। তাহলে তো আমি তো স্পেসিফিক ওভারহল করতে পারবো, আমি তো ম্যাগাজিন ক্লিন করতে পারবো না। তাহলে আমার ওই সুপার ক্লাসের বডিতে কি আছে, যে ওয়াইপ উইথ এ ক্লিন ক্লথ, এটা যে কোনো উইপেনেই করা যাবে। আপনি একটা পিস্তলকেও ওয়াইপ উইথ এ ক্লিন ক্লথ, গ্রেনেডকেও ওয়াইপ উইথ এ ক্লিন ক্লথ, সোর্ডকেও পারবেন। তো এটা খুব জেনারেলাইজড একটা মেনটেনেন্স, যেটা আসলে লং রানে আপনার কাজে লাগবে না। তাহলে এই জন্য আপনি এটা দিবেন না, এই জন্য আপনি এটাকে দিয়ে তো লাভ নাই, কারণ ওকে ওভাররাইড করতেই হবে। বাট হোয়াট ইফ যদি থাকতো, তাহলে কি পলিমরফিক কলটা করা যেত কিনা? যেত। যারা যারা ওভাররাইড করেছে তাদের তাদের নিজের ভার্সন এক্সিকিউট হবে, যারা যারা ওভাররাইড করে নাই তাদের জন্য সুপার ক্লাস ভার্সনটা এক্সিকিউট হবে। রাইট। তো পলিমরফিক কল অ্যাচিভ করার জন্য কন্ডিশনটা হলো যে সুপার ক্লাস মাস্ট হ্যাভ দ্যাট মেথড। এখন আপনি যদি অ্যাবস্ট্রাক্ট মেথড না করেন, তাহলেও তো সে ইনহেরিট করবে। তো ইনহেরিট করলেই তো এটা এক্সিকিউট হবে। এক্সেপশন হবে যদি না থাকে সাব ক্লাসে। কিন্তু আপনি যদি চান যে না, প্রত্যেক সাব ক্লাস উইল হ্যাভ ইটস ওন কাস্টম ইমপ্লিমেন্টেশন অ্যাকর্ডিং টু ইউর ডিজাইন, দ্যাট শুড বি দ্য কেস, তখন আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে রাখবেন। ওকে জি। স্যার যদি ওই যে সবাই ওভারহল, মানে সাপোজ আমি অ্যাবস্ট্রাক্ট করলাম না জিনিসটা,
মেথডটা, মানে ওই মেথডেই আমি দিলাম সুপার ক্লাসে। কিন্তু সাব ক্লাসগুলোতে সবাই হচ্ছে গিয়ে ওভারঅল মেথডে, মানে ওভারঅল না। গুড কোশ্চেন, বুঝতে পারছেন ওনার কোশ্চেনটা কি? বুঝেন নাই? উনি যেটা বলছে যে উইপন ক্লাসে ওভারহল নামে কোনো মেথড নাই, বাট উইপন হ্যাজ 10 সাব ক্লাস, ইচ অফ দেম implemented a method called overhaul. কাকতালীয় ভাবে নামটা মিলে গিয়েছে, প্যারামিটার লিস্ট অলসো সেম। এটাই আপনি বলতে যাচ্ছেন। তখন কি হবে? তখন আপনি পলিমরফিক কল করতে পারবেন কি না? পারবেন না। কারণ হলো আপনি আপনার স্টেটমেন্টটা কি? w ডট ওভারহল, হোয়াট ইজ w? It's not a subclass handle, it's a superclass handle. So compiler তখন w হচ্ছে উইপনের অবজেক্ট আপনি ডিক্লেয়ার করেছেন, ও তখন উইপন ক্লাসে গিয়ে দেখবে ওভারঅল মেথড আছে কিনা। নাহলে তো বললো যে আনআইডেন্টিফাইড আইডেন্টিফায়ার, আমি ওভারঅল নামে কোনো মেথড খুঁজেই পাচ্ছি না উইপন ক্লাসে, তাহলে ডাব্লিউ ডট উইপন কি ও বিল্ড করতে দেবে না। বুঝতে পেরেছেন? টেকনিক্যালি দেয়ার ইজ এ প্রভিশন যে উইপন যদি কল হয় ফর সাব ক্লাসেস দেয়ার আর বডি, কিন্তু আপনার হ্যান্ডেল তো সাব ক্লাস না। আপনার হ্যান্ডেল যদি সোর্ড s1 ডট ওভারহল বা পিস্তল p1 ডট ওভারহল, তখন কিন্তু প্রবলেম হবে না, সুপার ক্লাসে না থাকলে নাই। কারণ আপনার হ্যান্ডেলটা তো পিস্তল ক্লাসে, তো তখন যে আপনি যখন কোডটা লিখবেন যে p1 ডট ওভারহল, তো কম্পাইলার তো জানে p1 একটা পিস্তল হ্যান্ডেল, তো পিস্তল ক্লাসে গিয়ে দেখবে ওভারহল আছে কিনা, আছে। বাট ইটস ওন মেথড, নট ইনহেরিটেড। কিন্তু আপনি ডাব্লিউ ডট ওভারহল লুপের মধ্যে ওইটা আর করতে পারবেন না, তো তখন আর পলিমরফিক কল হবে না, তখন ইন্ডিভিজুয়াল ক্লাসের ইন্ডিভিজুয়াল মেথড হিসেবেই কল করতে হবে। ওকে, তো আপনি ওই অ্যাডভান্টেজটা নিতে পারবেন না। ব্যাচ প্রসেসিং এর জন্য পলিমরফিক কল ইজ ভেরি পাওয়ারফুল টুল। আপনার বিল জেনারেট হচ্ছে সারাদিন, ঠিক আছে? আপনি এখন দিনের শেষে ব্যাকআপ নেন, তাহলে আপনি এখন আপনার যে সার্ভারে বিলগুলো তৈরি হচ্ছে, বিল অবজেক্টগুলো তৈরি হচ্ছে ডাটাবেজে, আপনি দিনের শেষে যখন আপনার সুপার শপ ক্লোজ হয়ে যাচ্ছে, তখন আপনি প্রত্যেকটা বিল আপনার যে ডাটা সেন্টারে আছে ওখানে একটা ব্যাকআপ তৈরি করতেছেন। তার মানে আপনার যে যখন আপনি ট্রানজাকশনগুলো করেন, এগুলো কিন্তু ওদের একটা সার্ভারে গিয়ে থাকে, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল স্টোরে থাকে না। স্বপ্নের কথা যদি বলি, তাহলে স্বপ্নের যে ডাটা সেন্টার সেখানে যায়, বাট ডাটা সেন্টার অলসো নিড ব্যাকআপ। প্রত্যেকটা ব্যাংকের যে ডাটা সেন্টার, ধরেন মতিঝিল বা দিলকুশা বা গুলশান, এই এলাকাগুলোতেই এদের সব ডাটা সেন্টার, বা ঢাকায় আসতে হলে এই ডাটা সেন্টার তো যাবে, যদি যায় যে ওই সমস্ত বিল্ডিং এ রাখা আছে যেগুলো ধরেন 7.5 রিক্টার স্কেল পর্যন্ত নিতে পারবে, বাট তার থেকেও বড় কিছু যদি হয়, এই জন্য দে অলসো হ্যাভ ব্যাকআপ ডাটা সেন্টার এট আশুলিয়া, সাভার, ওকে, গাজীপুর, এই সমস্ত জায়গায়। তাহলে আমার ডাটা সেন্টারেরও ব্যাকআপ, এখন ডাটা সেন্টার তো রিয়েল টাইম আপডেট হচ্ছে, কিন্তু ব্যাকআপ সেন্টার ইজ নট এ রিয়েল টাইম আপডেট, দ্যাটস এক্সপেন্সিভ, ওটা পিরিয়ডিক্যালি করা হয়, ধরেন দিনের শেষে। তো তাহলে আপনি যদি ব্যাচ প্রসেসিং করতে চান, যে মেক ক্লোন অফ অল দা বিল অবজেক্টস, তাই না, তাহলে আপনাকে এখানে একটা পলিমরফিক কল দিতে হবে এখানে, তাই না? ডিফারেন্ট টাইপের বিল যদি থাকে, যদি ডিফারেন্ট টাইপের বিল থাকে, তো ডিফারেন্ট টাইপের বিল থাকতেই পারে, তাই না? যেমন আইইউবিতে ডিফারেন্ট টাইপের বিল আছে, স্টুডেন্ট বিল, আবার সাপ্লায়ার বিল, তাই না? আবার ধরেন ফ্যাকাল্টিরা যখন কনফারেন্স বা জার্নালে যায়, ওগুলোর যে রেজিস্ট্রেশন ফি বিল, বিভিন্ন টাইপের বিল আছে। তাহলে বিল অবজেক্টগুলো তো আমার সারাদিনে বিভিন্ন অবজেক্ট জেনারেট হচ্ছে, তা আমি যদি দিন শেষে প্রত্যেকটা বিল অবজেক্টকে ব্যাকআপ নিতে চাই, তাহলে আমি একটা সিঙ্গেল মেথড কল দিয়ে ব্যাকআপ করে দেব, ক্লোন, যে বিল ডাটাবেজের বিল অবজেক্ট, বিল হচ্ছে সুপার ক্লাস, তাহলে বি ডট ক্লোন টু ব্যাকআপ সেন্টার, এটা হচ্ছে মেথডের নাম। তাহলে ওই বি ঘুরে ঘুরে কোনোটা স্টুডেন্ট বিল হবে, কোনোটা সাপ্লায়ার বিল হবে, কোনোটা কনফারেন্স রেজিস্ট্রেশন ফি বিল হবে, যেটাই হোক না কেন, বিকজ অফ দ্যাট পলিমরফিক কল বি ডট ক্লোন টু ব্যাকআপ সেন্টার। So now one polymorphic call, so that's a huge advantage in maintaining large systems, and that's why object-oriented programming allows you to use existing module and customize it. So polymorphism is one of the thing. Okay, any question?
এনি কোশ্চেন সো ফার? আমরা কোড দেখবো সবই। ওকে, তাহলে এখন যদি আপনাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা একটু দেখাই, এটা তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, রাইট? আচ্ছা, এই ইউজারটা স্টুডেন্টটাকে আমাকে এরর দেখাচ্ছে কেন বলেন তো দেখি। আমি কি বললাম? এক্সটেন্স ইউজার। ওকে, এখন এখানে আমার এররটা দেখাচ্ছে কোন লাইনে? এগুলোতে এরর দেখাচ্ছে কেন? এই যে পিঙ্ক কালার মানে নো এরর, রেড কালার মানে ইটস এন এরর। কারণ কি? খেয়াল করে দেখেন, এই রেড কালার গুলো ইনহেরিটেড ফিল্ড। ইনহেরিটেড ফিল্ড কারণ এখানে আমি কি ডিক্লেয়ার করেছি? ডিপার্টমেন্ট, মেজর, মাইনর, সিজিপিএ, অ্যাডভাইজার আইডি। কিন্তু নেম, অ্যাড্রেস এগুলো কি আমি ডিক্লেয়ার করেছি? এগুলো ইনহেরিটেড ফ্রম ফ্রম ইউজার। এই যে, কিন্তু এখানে আমাকে সে এই কনস্ট্রাক্টরে গিয়ে ঝামেলা করতেছে কেন, বা টু স্পিকে গিয়ে ঝামেলা করতেছে কেন? হ্যাঁ, স্ক্রিনশট দেওয়া নাই? বলেন, চিন্তা করো। আমি তো বলেছি এক্সটেন্ড ইউজার, সেটা তো বলাই হয়েছে। কারণ হলো in super class they are private fields, so private fields cannot be directly accessed by the subclass. Even though it is your method, your field, you inherited that, but still you cannot access that. ওই যে জুয়েলারি বক্সের মতো আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম না, যে you inherit a jewelry box from your mother, but that jewelry box is inside a safe deposit box with combination lock and you don't know how to open that. So you are the owner, but still you cannot use that. তো ইনহেরিটেড প্রাইভেট ফিল্ডের এই হচ্ছে অবস্থা, এই জন্য আমরা ওটাকে প্রোটেক্টেড করি। বুঝতে পেরেছেন? এটা পারলেন না কেন? এটা তো করানো হয়েছে আপনাদের। সো তাইলে আমরা এগুলোকে প্রোটেক্টেড করব। সো নাও দ্য এরর ইজ গন। এখন আমার এই যে ইউজার, এটা তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কিন্তু আমার স্টুডেন্ট কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস না। এখন is there any abstract method in this abstract class? এটা তো কনস্ট্রাক্টর, এটা আরেকটা কনস্ট্রাক্টর, অল দ্য গেটার সেটার, টু স্ট্রিং, এটা কি অ্যাবস্ট্রাক্ট মেথড? No, it's overridden method. It's an implemented method. You have the body, so it's not an abstract method. Solve assignment, এটাও একটা implemented method. তাহলে there is no abstract method. তার মানে if there is an abstract method in a class, the class must be abstract. But if you say a class is abstract, doesn't mean there has to be an abstract method. The class itself can be. You can declare a class abstract even though it may not contain any abstract method. But why would you do that? To prevent unwanted instantiation. আপনি যদি মনে করেন যে এই ক্লাসটা হচ্ছে generalized, not specific enough to create a meaningful instance, but that class does not contain any abstract method, but still you can declare the class abstract. ঠিক আছে? Which is the case for our user class. কোন abstract method আমরা রাখি নাই, but still আমরা এটাকে abstract করেছি কারণ ইউজারকে আমরা নিউ করতেই চাই না আইরাসের জন্য। আইরাসের জন্য আমরা নিউ করব স্টুডেন্ট, ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট এটসেট্রা। মেক সেন্স? ইয়েস অর নো? ওকে, এখন আমাকে বলেন তো কেন একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট? why an abstract class will have all implemented method? আপনি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়েছেন, আপনি বলছেন ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট, কিন্তু আপনি আবার ওর মধ্যে 5টা মেথড সবগুলো ইমপ্লিমেন্ট করে রেখে দিয়েছেন। why would you do that? মানে লজিক্যাল কোশ্চেন, রেশনালটা কি? হ্যাঁ বলেন। না না, ইমপ্লিমেন্টেড মেথড, মানে আমাদের এই ইউজার ক্লাসের মতো। এই যে এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নাই,
তা আপনার ধরেন ওয়েপন ক্লাসের কথাই যদি ধরেন, ওয়েপন ক্লাসে আপনি 3টা মেথড দিয়েছেন, সবই ইমপ্লিমেন্টেড, বডি আছে। কিন্তু আপনি জানেন যে উইপন নামে তো আসলে কোনো ইনস্ট্যান্স তৈরি হবে না, হবে হলো গ্রেনেড, সোর্ড, পিস্তল এগুলো। তা আপনি উইপনকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলে দিলেন, কিন্তু ওর ভেতরে আপনি মেথডগুলো ইমপ্লিমেন্ট করেছেন। কেন এটা করবেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন। আপনি কি উইপনকে ইনস্ট্যান্সিয়েট করতে পারবেন? তাহলে তো উইপনের ইনস্ট্যান্স তো ক্লায়েন্ট কখনোই হবে না। তাহলে ওই বডিটা কার কাজে লাগবে? সুপার ক্লাসের বডিটা কার কাজে লাগবে? সাব ক্লাসের কাজে লাগবে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড রাখলেও তো হইতো, সাব ক্লাস তো ওভাররাইড করতোই। তাহলে আপনি বডি দিলেন কেন? কিন্তু সেটা কেন করবেন আপনি? আপনি তো চান যে প্রত্যেকটা তার কাস্টমাইজ ওয়েতে ওভারহলিংটা করুক, নাহলে এই ওভারহলিং এর মানেটা কি? তাহলে ওয়াই ইউ আর ডুইং দ্যাট? না, এটা করবেন হলো, এটা রেশনালটা হলো এই যে আই হ্যাভ এ সুপার ক্লাস, আই হ্যাভ 10 সাব ক্লাসেস। Out of those 10 subclasses, 4 of them need to customize, 6 of them don't. তাহলে 6 of them don't, ওদের জন্য একটা কমন বডি আপনি সুপার ক্লাসে দিয়ে দিতে পারেন। তাহলে আপনার তো একই বডি, তাহলে একই বডির 6টা সাব ক্লাস ওভাররাইড করলে তো আপনি কোড রিপিট করতেছেন। দ্যাট ইজ দ্য রেশনাল। হ্যাঁ, কারণ যে 4 জনের কাস্টম কোড লাগবে তারা তো ওভাররাইড করবেই। তা আপনি তো ইমপ্লিমেন্টটাও ওভাররাইট করতে পারেন, আর যাদের কোড সেম তারা ইনহেরিটেড ভার্সনটা ইউজ করবে। তাহলে ওই মেথডের কোডটা আপনাকে 6টা সাব ক্লাসে দিতে হলো না, তাহলে রিইউজ অফ কোড। দ্যাট ইজ দ্য রেশনাল ফর হ্যাভিং ইমপ্লিমেন্টেড মেথড ইন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট সুপার ক্লাস। এটা তো ব্যাখ্যা, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেন দেখি আইরাসের কনটেক্সটে। আমাদের এখানে কি কি ক্লাস আছে দেখেন। তাইলে এখন আপনি এমন কোন মেথড ইউজার ক্লাসে কি রাখা যায় যেটা কমন টু অল সাব ক্লাস? না, মেথডের নাম বলেন। যেটা এখানে সাব ক্লাস কি আছে আগে সেটা বলেন। না, এখানে আগে বলেন সাব ক্লাস কি আছে। ফ্যাকাল্টি এমপ্লয়ির সাব ক্লাস। তাহলে স্টুডেন্ট, এমপ্লয়ি, না সাপ্লায়ার, আর এমপ্লয়ির সাব ক্লাস হলো ফ্যাকাল্টি অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, আরো দুটো দেখতে পাচ্ছেন, রিসার্চার এন্ড ট্যাক্স পেয়ার। এর আসলে ক্লাস না, ইন্টারফেস, যেটা আমরা এখন আনবো। ধরে নেন ক্লাসই। তো তাহলে এই ইন্টারফেস দুইটা যদি বাদ দেন, তাহলে ইউজার ক্লাসে এমন কোনো মেথডকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন যেটা নিচের সবগুলো সাব ক্লাসের জন্য সেম বডি? লগইন, ভেরিফাই লগইন। এটা আপনি ফ্যাকাল্টি হন আর স্টুডেন্ট হন আর অ্যাকাউন্টেন্ট হন, ভেরিফাই লগইন এর কোড সেম। তাহলে ইভেন দো ইউজার ইজ এ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ভেরিফাই লগইন ক্যান বি অ্যান ইমপ্লিমেন্টেড মেথড। তো তাহলে আমি যদি এখন এখানে বলি যে ভেরিফাই লগইন হলে কি রিটার্ন করবে সে? লগইন সাকসেসফুল হলে যদি ধরেন আইডি পাসওয়ার্ড আমি যদি এখানে বলি যে পাবলিক, ওকে, একটা রিটার্ন টাইপ আপাতত ভয়েড দিয়ে রাখতেছি, ওকে, কিন্তু এটা তো আর ভয়েড আমরা দিব না, এটা মানে আলোচনা করতে হবে। সো ভেরিফাই লগইন। এই মেথড কি করবে? কাকে ভেরিফাই করবে? আইডি কোথায় আছে? কোথায় আইডির ভ্যালু কোথায়? ইটস এ মডেল ক্লাস, বাট is it available to this model class method? আপনি তো ইনপুট দিয়েছেন, দ্যাটস ইন দ্য কন্ট্রোলার ক্লাস। সো হাউ ইট উইল নো? সো কন্ট্রোলার ক্লাসের হ্যান্ডলার মেথড যখন ওই যে লগইন বাটন অন অ্যাকশন, এই মেথডকে কল করবে। কল করার সময় ওকে সাপ্লাই দিতে হবে আইডি এন্ড পাসওয়ার্ড। তো তাইলে এই যে ইন আইডি স্ট্রিং পাসওয়ার্ড, এটা তো আপনাকে বুঝতে হবে যে যখন কোনো হ্যান্ডলার মেথড মডেল ক্লাস মেথডকে ইউজ করবে ফর ব্যাকগ্রাউন্ড ডেটা প্রসেসিং,
তখন যদি তার কোনো ইউজার ইনপুট নিয়ে কাজ করতে হয় মডেল ক্লাস মেথডকে, দ্যাট শুড বি সাপ্লাইড বাই দ্য হ্যান্ডলার মেথড, বাট অল দ্য ইউজার ইনপুটস আর অ্যাকুমুলেটেড ইন কন্ট্রোলার ক্লাস ইন দ্য এফএক্স আইডিস, তাই না? আচ্ছা, এখন ওর কাজ কি? এখন ওর কাজ হলো ডাটাবেজে গিয়ে ভ্যালিডিটি ওর চেক করার দরকার নাই। কেন? কারণ ভ্যালিডিটি অন অ্যাকশন ভ্যালিড কিনা চেক করেই ওকে কল করছে। অন অ্যাকশন যদি দেখে যে ইনপুট ইনভ্যালিড, ও তো এটাকে কলই করবে না। ভ্যালিডেশনের দায়িত্ব হচ্ছে ক্লায়েন্টের, ব্রাউজার লেভেলে। সার্ভার কখনো ভ্যালিডেট করে না, সার্ভার অলওয়েজ ভেরিফাই করে, ভেরিফাই অর প্রসেসিং। ভ্যালিডেশন ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ক্লায়েন্ট, নট সার্ভার। তাহলে মডেল ক্লাস এক্সিকিউট করবে ডাটাবেস ইন সার্ভার, মডেল ক্লাস মেথডগুলো সার্ভারের ডাটা ইউজ করবে। তার যদি কোনো ইউজার ইনপুট প্রয়োজন হয়, অন অ্যাকশন হ্যান্ডলার মেথড সেটা সাপ্লাই দিবে। সাপ্লাই দেওয়ার আগে অন অ্যাকশনকে চেক করে দেখতে হবে ইনপুটটা ভ্যালিড কিনা। কাজে এখানে আমার ভ্যালিডিটি চেক করার কিছু না, এটি যেহেতু এ পর্যন্ত আসছে এটি ভ্যালিড। আমার কাজ হলো এখন ভেরিফাই করা, তাই না? তাহলে ভেরিফাই ডাটাবেস and if found and match password and password matches, তাহলে কি করবেন? লগ ইন করো, তোর মুখ দিয়ে বললেন। আপনি তো এখন এই কোডে আছেন। এই মেথডের কাজ কি? এই মেথড কার কাছে ফেরত যাবে? আফটার কমপ্লিটিং দ্য এক্সিকিউশন কন্ট্রোল উইল গো ব্যাক টু হোয়ার? অন অ্যাকশনে। তাহলে অন অ্যাকশনের কাজ কি তখন? আপনি তো লগ ইন কন্ট্রোলারের মধ্যে আছেন, লগ ইন কন্ট্রোলারের একটা লগ ইন বাটন অন অ্যাকশনে আছেন। এখন আপনাকে এই অন অ্যাকশন মেথডকেই সিন চেঞ্জ করতে হবে। So it has to make a transition. There should be code in your on action to make a transition to the dashboard of that particular user type. তাহলে কোন ইউজার টাইপ? আপনি তো আইডি পাসওয়ার্ড দিচ্ছেন, এটা স্টুডেন্ট হইতে পারে, অ্যাকাউন্টেন্ট হইতে পারে, ফ্যাকাল্টি হইতে পারে। হাউ ডাজ দ্য অন অ্যাকশন নো যে কোন ড্যাশবোর্ডে আমি যাব? আমি কি এখন ফ্যাকাল্টি ড্যাশবোর্ড ডট এফএক্সএমএল এটাকে লোড করব, নাকি স্টুডেন্ট ড্যাশবোর্ড ডট এফএক্সএমএল এটাকে লোড করব, নাকি অ্যাকাউন্টেন্ট এফএক্সএমএল ড্যাশবোর্ড ডট এফএক্সএমএল কে লোড করব? কিয়া বানাই নেই। না না, আপনি তো জানেন না এটা কে। অল ইউ রিসিভ ইন টেক্সট ফিল্ড ইজ দ্য আইডি এন্ড পাসওয়ার্ড ফিল্ড ইজ এ পাসওয়ার্ড। আপনি একটা 4 ডিজিট আইডি তে বুঝবেন কি করে এটা ফ্যাকাল্টি নাকি ডিপার্টমেন্ট ম্যানেজার নাকি অ্যাকাউন্টেন্ট? এটা দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে কি যদি আমার গ্রুপিংটা এরকম হয় যে এই নাম্বার থেকে এই নাম্বার শুধু ফ্যাকাল্টির আইডি থেকে ডেটাবেস, ওরকম তো না আইবিতে। এটা তো আপনি অ্যাজিউম করলে হবে না, আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যে ডাটা পেয়েছেন তার উপর বেস করে করতে হবে। তাই আইবি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আপনি যেটা পেয়েছেন যে এমপ্লয়ি আইডি ইজ 4 ডিজিট, ওকে, ফার্স্ট ডিজিট বিলংস টু স্কুল। তাহলে আমাদের 4টা স্কুল 5টা 6টা স্কুল আছে, এগুলো যে আপনার 1 2 3 4 5 এগুলোতে শুরু হয়। আর যেগুলো নন স্কুল অ্যাডমিনিস্ট্রেটিভ সেগুলো ধরেন 6, কথার কথা। তাহলে আপনি এখন ধরেন নন স্কুলও যদি হয় সেটা কি ফ্যাকাল্টি না ডিপার্টমেন্ট ম্যানেজার নাকি R&D অফিসার? They belong to school. They are not belong to R&D officer, department manager, school manager. They don't belong to administrative employees. They belong to school. Even administrative ও যদি হয়, সে কি executive to VC office, নাকি সে PS to vice chancellor, নাকি সে একজন অ্যাকাউন্টেন্ট? স্যার এটা হচ্ছে কম্বো বক্স থেকে গেট ভ্যালু করে তারপরে কি Combo box all you have is ID and password. You don't have any user type. নিউ আইরেসে there is no user type. ওল্ড আইরেসে user type ছিল। তো ওটা আপনি কেন যাবেন? আপনি তো যত ইউজার ফ্রেন্ডলি করবেন তত ভালো। আমার যদি ইউজার টাইপ দেওয়াই না লাগে অটো ডিটেক্ট। আপনি আমাকে রেশনালি চিন্তা করেন, এইটা তো একটা মডেল ক্লাস মেথড। ওর কাজ হলো ডাটাবেজে গিয়ে সে এই আইডি দিয়ে কোন ইউজার আছে কিনা সেটা খুঁজে বের করবে, পেলে আবার গেটার দিয়ে গেট পাসওয়ার্ডের সাথে এই প্যারামিটারকে ম্যাচ করবে। তো যদি মিলে যায় তাহলে অন অ্যাকশনকে জানাইতে হবে যে লগ ইন সাকসেসফুল এন্ড দিস ইজ দ্য ইউজার এন্ড দিস ইজ দ্য ইউজার টাইপ। হাউ দিস মডেল ক্লাস মেথড notify the on action?
দ্যাট ইনফরমেশন। আপনি তো আর এখানে একটা অ্যালার্ট পপ করলে হবে না, তাই না? আপনাকে তো রিয়েল কাজ করতে হবে। তো তখন আপনি এখানে রিটার্ন টাইপ দিবেন ইউজার। তাইলে আমার অন অ্যাকশনে কি হবে? তাহলে আমার যদি এরকম থাকে যে লগইন কন্ট্রোলার, ওকে, লগইন ভিউ কন্ট্রোলার ফর এক্সাম্পল, তাহলে এখানে আপনার একটা মেথড আছে কি, ভেরিফাই লগইন বাটন অন অ্যাকশন, তাই না? তাইলে @fxml প্রাইভেট, এই মেথডগুলো প্রাইভেট কেন? কারণ এগুলো তো বাইরে থেকে কল হয় না। এই মেথডগুলোকে আপনি বাইরে থেকে কল করতে পারবেন। আপনি যখন ইভেন্ট ট্রিগার করবেন এগুলো এক্সিকিউট হবে। সো এক্সক্লুসিভলি ইউ আর নট কলিং দিস মেথড। সো হ্যান্ডলার মেথডস আর প্রাইভেট মেথড। সো প্রাইভেট ধরেন void, ওকে, তো লগইন বাটন অন অ্যাকশন বা অন মাউস ক্লিক যেটাই হোক। এখানে আপনার কাজ হলো এই ক্লায়েন্ট ডট ভেরিফাই লগইন সাপ্লাই দিবেন আইডি এর পাসওয়ার্ড। হ্যাঁ, তাইলে ইন্টিজার ডট পার্স ইন্ট আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, দিস ইজ ইউর ফার্স্ট প্যারামিটার অ্যান্ড পাসওয়ার্ড ফিল্ড ডট গেট টেক্সট। এখন আপনার কাজ হলো ডিপেন্ডিং অন হোয়াট ইট রিটার্নস, আপনাকে ডিসিশন নিতে হবে। তাহলে ও একটা ইউজার রিটার্ন করবে না? হ্যাঁ, তাইলে আপনি এখন একটা ইউজার নেন। ইউজার অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইউজার ইকুয়াল টু নিউ করা যাবে না, ওকে। তো বলেন যে লগ ইউজার, লগড ইন ইউজার, দ্যাটস অল। চাইলে নাল দিয়ে রাখতে পারেন, না দিলেও সেটা নাল। এখন আপনি এইটার মধ্যে রিসিভ করবেন যে ও আপনাকে কি দেয়। বুঝাইতে পারছি? তো আপনাকে যদি খুঁজে পায় ওই ডাটাবেস থেকে সে ওই ইউজার অবজেক্টটা রিটার্ন করে দেবে। মেক সেন্স? এখন আপনার কাজ হলো চেক করে দেখা যে ইফ লগড ইন ইউজার, আর যদি সে খুঁজে না পায় তাহলে কি রিটার্ন করবে? পাসওয়ার্ড ইনকারেক্ট টু স্ট্রিং। আপনার রিটার্ন টাইপ কি স্ট্রিং? আপনার রিটার্ন টাইপ কি? তাহলে আপনি স্ট্রিং কিভাবে রিটার্ন করবেন? বুঝা কথা বলেন। ইউজার নট ডিফাইন দ্য একটা স্ট্রিং, বাট আপনি তো স্ট্রিং রিটার্ন করতে পারবেন না। রিটার্ন টাইপ ইজ ইউজার। তাহলে ইফ যদি পাওয়া যায় তাহলে আপনি রিটার্ন করবেন, তাই না? রিটার্ন দ্য ইনস্ট্যান্স ফ্রম ডাটাবেস, তাই না? যেটা পেলেন। না পাইলে কি রিটার্ন করবেন? রিটার্ন ইউজার নট ফাউন্ড কি দেওয়া যাবে? হ্যাঁ, কেন দেওয়া যাবে না? হ্যাঁ, কিন্তু আপনার রিটার্ন টাইপ ইউজার, তো এটা তো অ্যাকসেপ্ট করবে না। তাহলে কি রিটার্ন করবেন বলেন? এখন এটা বলতে পারা উচিত না, বলতে পারলে আপনাদেরকে ধরে এখন মাইক দিতে হবে। রিটার্ন পাই নাই, কি রিটার্ন করব? কুইজে 3টা ভুল করছেন একই কনসেপ্টের উপর। এইটা তো হবে, তাই না? আপনি এখন দেখেন যে ইফ, এখন আপনি দেখেন যে ইফ লগড ইন ইউজার যদি নাল হয়, অ্যালার্ট ইনভ্যালিড পাসওয়ার্ড অর ইউজার আইডি, তাই না? তাইলে আপনার কাজ হলো এখন অ্যালার্ট দেওয়া।
কিন্তু যদি হয় তাহলে কি করবেন? else if, এখন এইটা সুপার ক্লাস হ্যান্ডেল না, আপনার টাইপ কি এটা? না, এইটা টাইপ কি? এখানে তো ইকুয়াল টু হবে না, এটা টাইপ কি? এই হ্যান্ডেলটার টাইপ কি? টাইপ ইউজার, কিন্তু ইনস্ট্যান্স কি? It may be a faculty, it may be a student instance, it may be accountant instance. তাহলে আপনি এখন চেক করেন এটা কি ইনস্ট্যান্স। If logged user instance of student, ও আপনাকে বুলিয়ান দিবে। তাহলে আপনার কাজ হলো code to switch to student dashboard dot fxml বা code load else if instance of faculty, instance of accountant। বুঝতে পারছেন? তাহলে আপনার ভেরিফাই লগইন কিন্তু একটা ইমপ্লিমেন্টেড মেথড, ইভেন দো ইওর ক্লাস ইজ অ্যাবস্ট্রাক্ট। নাও হু ইজ দ্য ক্লায়েন্ট? আরে আপনি এখানে কিভাবে জানবেন ক্লায়েন্ট কি হবে? এটা কোন ক্লাসের মেথড? ক্লাসের নাম কি? ক্লায়েন্ট কে হবে? ইউজার নাকি U1 U2? U1 U2 তো আপনি ইনস্ট্যান্সিয়েটই করতে পারবেন না, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাহলে ইউজার, if that is the case, then it has to be static method. কেন এটা স্ট্যাটিক? লজিক্যালি মেক সেন্স, কারণ দিস ভেরিফাই লগইন ওয়ার্কস উইথ প্যারামিটার। ওর যদি একটা ইনস্ট্যান্স ক্লায়েন্ট হইতো, তার কোনো ডাটা নিয়ে তো সে কাজ করতো না, ও এই প্যারামিটারটাকে নিয়ে ডাটাবেজে ঢুকবে, ডাটাবেজে যে ইনস্ট্যান্স গুলো আছে সেগুলো নিয়ে কাজ করবে। এইটার ক্লায়েন্ট যদি একটা থার্ড ইনস্ট্যান্স হইতো, ওটার কোনো রোল নাই। সো ইট মেক্স সেন্স টু বিকাম এ স্ট্যাটিক মেথড। তাহলে ভেরিফাই লগইন ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ static non-abstract method in an abstract superclass. এটা আপনাদের সুডো কোড আমি দিয়ে দিলাম, এখন চিন্তা করুন প্রজেক্টে তো আপনাদের লগইন থাকবে। এখন আসলে ইন্টারফেস ও আমি একটু করে দেখাই। তাহলে এই যে এটা তো ধরেন আমি এটা ক্লাসের সময় কয়টায়? 40। আমি 45 অ্যাটেন্ডেন্স নিয়ে আপনাদের একটা ব্রেক দেবো 15 মিনিটের, তাহলে এটা শেষ করে ফেলি বাই দ্যাট টাইম। তাহলে এখন দেখেন আমার এখানে তো একটা রিটার্ন করতে হবে, রিটার্ন নাও দিয়ে রাখি, ওকে, নাহলে এখানে এরর দিচ্ছি কারণ রিটার্ন টাইপ ইউজার, তাহলে একটা রিটার্ন স্টেটমেন্ট রাখতে হবে, ওকে। তাহলে এখন দেখেন আমার অ্যাবস্ট্রাক্ট মেথড কি? এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড নাই, কিন্তু আমি যদি এখন অ্যাবস্ট্রাক্ট মেথড রাখি, অ্যাপ্লাই ফর লিভ, any user can apply for leave, but the application process for leave differs from student to faculty to other employees. তাহলে এটা আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে রাখতে পারেন। অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে কেন রাখছেন? কারণ আপনি চান প্রত্যেক ইউজারের জন্য যাতে অ্যাপ্লাই ফর লিভ মেথডটা থাকে, ঠিক আছে? তো তাহলে এই যে অ্যাপ্লাই ফর লিভ, বাট এটার মেকানিজম ডিফারেন্ট। ভেরিফাই লগইন হ্যাজ সেম মেকানিজম, সো ইটস অ্যান ইমপ্লিমেন্টেড মেথড, but apply for leave has custom implementation. তাহলে it can be abstract method. তাহলে আপনি এখন বলতে পারেন যে পাবলিক void আমি রাখতেছি, কিন্তু খেয়াল রাখবেন যে সমস্ত মডেল ক্লাস মেথড will be called from controller class method, it should give a feedback, if not data, at least boolean, যে আমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা সাকসেসফুল আমি করতে পারছি বা পারি নাই। তাহলে ভয়েড না করে
অন অ্যাকশন না হলে বুঝবে না, অন অ্যাকশন উইল নট হ্যাভ এনি ক্লু। ওকে তখন একটা এক্সাম্পশন করে নিতে হবে, কল করছি মানে এটা হয়েছে, কিন্তু আসলেই হয়েছে কিনা রিয়েল টাইমে এটা তো জানাটা ইম্পর্টেন্ট। এই জন্য আপনি যদি কোনো ডাটা রিটার্ন করতেও নাও হয়, তাও আপনি ভয়েড না দিয়ে একটা বুলিয়ান রিটার্ন করবেন। সো আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা যদি আপনি সাকসেসফুলি করে ফেলতে পারেন, রিটার্ন ট্রু। আর যদি এক্সেপশন হয় তাহলে ওই যে এক্সেপশন হ্যান্ডলিং এ গিয়ে রিটার্ন ফলস। ঠিক আছে, তাহলে কি হবে যে অন অ্যাকশন উইল গেট এ ফিডব্যাক ফ্রম দ্য মডেল ক্লাস মেথড, এন্ড অ্যাকর্ডিংলি সে তখন ইউজারকে একটা ভিজুয়াল ফিডব্যাক দিতে পারবে। আর যদি ডাটা দেখাইতে হয় আউটপুট, তাহলে তো ডাটাটাই রিটার্ন করতে হবে, তাই না? ওকে, তো লেটস সে অ্যাপ্লাই ফর, তাহলে আমি বুলিয়ান দিয়ে রাখি। ওকে, অ্যাপ্লাই ফর লিভ। নাও ইট ক্যান বি অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন আমাকে এরর দিচ্ছে কেন বলেন তো? এটা তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে প্রবলেম নাই, কারণ আমি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করি নাই। ওকে, পাবলিক নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটা আমি স্টুডেন্টে বসাইছি না, কোনটায় বসাইছি? হ্যাঁ এখানে না, এটা কি র্যান্ডম ক্লাস? ও না, সাপ্লায়ার। তাহলে এই দুটো যাবে ইউজারে। হ্যাঁ তাহলেই হবে। কাট ইউজার কোথায়? লগ ইনেরটা আমি অ্যাকচুয়ালি এটা অলরেডি, আচ্ছা এটা না, এটা আমি একটা ভ্যালিডেশনের কোড করছি যে আইডি ডুপ্লিকেট হইতে পারবে না। হ্যাঁ যাই হোক, তাহলে দেখেন কোনো অসুবিধা নাই। কিন্তু এখন আমার এখানে ইজ দেয়ার এনি এরর? রেড আন্ডারলাইন। কোথায়? কত নম্বর লাইনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কি? কারণ সাপ্লায়ারে গিয়ে দেখি এক্সটেন্স ইউজার, কিন্তু ও কি করছে? ও আসলে ওভাররাইট করে নাই। ও বলতেছে যে তুমি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করছো অ্যাপ্লাই ফর লিভ, তাহলে হয় তোমাকে নিজেকেও অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইতে হবে, অথবা ইউ মাস্ট ওভাররাইড ইট প্রোভাইড অ্যান ইমপ্লিমেন্টেশন। ওই জন্য ঠিক আছে, কিন্তু আপনি যদি ওভাররাইড করে ফেলেন তাহলে এটা কি ছিল? এটা তো না, ইউজারে যেতে হবে। এই যে এইটাই আমি কপি করে নিয়ে যাবো, শুধু অ্যাবস্ট্রাক্ট কথাটা ওখানে থাকবে না। তাহলে যে সাপ্লায়ারে গিয়ে আপনাকে এখন আপনি বডি দিয়ে দেন, ঠিক আছে? স্টুডেন্টও করতে হবে, দেখেন স্টুডেন্ট এখন এরর দিচ্ছে। ঠিক আছে, এখন আমি যদি কন্ট্রোলারে যাই যে কোনো একটা, যে কোনো একটাতে যাই, এখন আমি যদি বলি এটা একই প্যাকেজে না, তাহলে আমাকে ইম্পোর্ট করতে হবে, তাই না? আমার স্টুডেন্ট কি একই প্যাকেজে বা ইউজার কি একই প্যাকেজে? না। তো ধরেন আমি ইনিশিয়ালাইজ আপনাকে দেখানোর জন্য, হ্যাঁ ধরেন আমি যদি বলি যে ইউজার u1, u2, ইউজার বোধহয় ইম্পোর্ট করাই আছে, এই যে ইউজার ইম্পোর্ট করাই আছে, কাজেই ডিক্লারেশনে কিন্তু আমার কোনো প্রবলেম নাই।
আমি ইনস্ট্যান্সিয়েট করতে গেলেই ঝামেলা। হ্যাঁ, আমি যদি বলি যে E1 equal to new user, now it's a problem. তো কি বলছে? User is abstract, cannot be instantiated. ঠিক আছে, তাহলে ব্রেকের পরে এসে আমরা কি দেখব? ব্রেকের পরে এসে আমরা ইন্টারফেস দেখব। ইন্টারফেস and multiple inheritance, and then আপনি UML নিয়ে কিভাবে কাজ আগাবেন এটার একটা প্রিপারেশন। তো UML সেকশন আমরা 45 মিনিটস ব্যয় করব আজকে, and we'll continue in next class, বা 1 আওয়ার, আর ইন্টারফেসের জন্য আমাদের ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার বা 25 মিনিট লাগবে। ঠিক আছে, তো তাহলে আমরা এখন আপনাদেরকে একটা অ্যাটেন্ডেন্স নিয়ে ব্রেকটা দিচ্ছি। যারা শুনবেন তারাই আইসেন, যারা অ্যাটেন্ডেন্সের জন্য আসছেন তাদের না আসলেও সমস্যা নাই, ওইটা নিয়ে আমরা চিন্তিত না। আচ্ছা, এটা তো চলতেছে অলরেডি একটা, তাই না? এইটা লাগবে, ওকে। করছে। আচ্ছা, আমরা তো থিওরিটা মনে হয় দিছিলাম, তাই না? সাবমিট হয়েছিল না? দেখে নেই। হ্যাঁ, সাবমিট, হ্যাঁ, ওকে। এখন হলো ল্যাব। So interface. What is interface? তো ইন্টারফেসে যাওয়ার আগে আমাদের একটু মাল্টিপল ইনহেরিটেন্স দেখে নিতে হবে। তো এখানে ফ্যাকাল্টি, এক্সটেন্স, এমপ্লয়ি, ওকে, এটা একটা নর্মাল কি বলা যেতে পারে, মাল্টি লেভেল ইনহেরিটেন্স। দেন ইফ আই সে এটা একটা সিম্পল ইনহেরিটেন্স, যে একটা ক্লাস তার একটা সাব ক্লাস আছে, and we are creating a সুপার ক্লাস থেকে এক্সটেন্ড করে সাব ক্লাস। ওকে, মাল্টি লেভেল মানে যখন সিম্পল ইনহেরিটেন্স একটা থেকে আরেকটা হবে, যেমন ইউজার থেকে এমপ্লয়ি, এমপ্লয়ি থেকে ফ্যাকাল্টি। মাল্টিপল ইনহেরিটেন্স মানে হলো মাল্টিপল সোর্স অফ ইনহেরিটেন্স। মানে সোর্স অফ ইনহেরিটেন্স আপনার একটার বেশি হলে আমরা তখন এখানে হাউ মেনি সোর্স অফ ইনহেরিটেন্স ফর ফ্যাকাল্টি? ফ্যাকাল্টি সোর্স অফ ইনহেরিটেন্স কয়টা? কিভাবে দুইটা? না, ইউজারের এমপ্লয়ির সোর্স অফ ইনহেরিটেন্স ইউজার, তাহলে এমপ্লয়ির মধ্যে তো ইউজার অলরেডি ইনক্লুডেড, তাহলে ফ্যাকাল্টির সোর্স অফ ইনহেরিটেন্স একটাই। এখানেও তো তাই। মাল্টিপল মানে যখন মাল্টিপল হবে, যেমন ফ্যাকাল্টি ইজ এ এমপ্লয়ি, ফ্যাকাল্টি ইজ এ রিসার্চার, তাহলে ইজ এ রিলেশনশিপ হচ্ছে ফ্রম টু ডিফারেন্ট সোর্স। ঠিক আছে, আচ্ছা, এখন খেয়াল করেন যে আমরা যে এখানে আমরা কি বলবো, যে পাবলিক ক্লাস ফ্যাকাল্টি এক্সটেন্ড এমপ্লয়ি, এখানে কি বলবো, পাবলিক ক্লাস এমপ্লয়ি এক্সটেন্ড ইউজার, and public class faculty extends employee, no problem. But when you have multiple source, তখন আপনার এই এমপ্লয়ি আর রিসার্চার এরা কি সুপার ক্লাস, বাট নট দে আর নট, or not all of them are সুপার ক্লাস। তো যখন আপনার মাল্টিপল ইনহেরিটেন্স হবে, one of the source can be class and remaining will be interface. তাহলে আমার যদি তিনটা সোর্স থাকে, তাহলে একটা সুপার ক্লাস হতে পারবে, অথবা বাকিগুলো, অথবা সবগুলো ইন্টারফেস। So for multiple inheritance,
your source of inheritance, only one of them can be class, which you call superclass. তাহলে আমরা যেগুলো দেখে আসছি এখন পর্যন্ত, it has only one source of inheritance. So if faculty is a class, then employee can be superclass অথবা ইন্টারফেসও হতে পারে। এই ক্ষেত্রে ফ্যাকাল্টির সুপার ক্লাস, এমপ্লয়ি সুপার ক্লাস, ইউজার। তো একটা করে যেহেতু সোর্স, দে ক্যান বি ক্লাস। But when there will be multiple source of inheritance, faculty is an employee, faculty is a researcher. Now, if employee is a class, then researcher is an interface. অথবা if researcher is class, then employee is an interface. So, এটা রাখার হুম? ইমপ্লিমেন্ট দিয়ে তো করা যায়, ইমপ্লিমেন্টস এমপ্লয়ি একটা ক্লাস থাকতে সুপার ক্লাস দুইটা থাকতে কোনটা ইমপ্লিমেন্টস এমপ্লয়ি রিসার্চার এক্সটেন্ড করে লাভ না। you are inheriting from multiple source, এটা হতে পারে না? যেমন for me, I inherit from employee, but I am also a taxpayer. তো তাহলে taxpayer যদি একটা টাইপ হয়, now employee is a taxpayer, right or wrong? তাহলে taxpayer qualified to be my super class. Employee is an employee. Anything wrong? So employee also qualified to be my super class. তাহলে দুইটা থেকেই তো আমি ইনহেরিট করি। I inherit something from employee, some fields and methods. I also inherit some fields and methods from taxpayer, because employee is a taxpayer. তাহলে new employee can be represented by employee handle, new faculty. So equal to new faculty. Left hand side এ একটা employee থাকতে পারে, taxpayer ও থাকতে পারে। তাহলে employee E equal to new faculty, fine. Taxpayer T equal to new faculty, এটাও ফাইন। আবার এই ক্ষেত্রে রিসার্চার R equal to new faculty, এটাও হবে। কারণ এরা সবাই সোর্স অফ ইনহেরিটেন্স। কিন্তু আপনার কোশ্চেন হলো সবগুলো ক্লাস হলে অসুবিধা কি, তাই না? তো সবগুলো ক্লাস হলে অসুবিধা কি এটা বুঝতে হলে তাকে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ক্লাস অ্যান্ড ইন্টারফেস। ওকে, তো আমরা এখন সেটাতে যাচ্ছি। Interface is a type which can have only abstract method. It cannot have any implemented method. So interface, think about it. It's a contractor. It's a contractor বলবো না। It's a, আপনারা কেউ অনলাইনে কাজ করেন? ফ্রিল্যান্সার কেউ আছেন এখানে, বা আপনাদের বন্ধু বান্ধব কোথায় করে? আপওয়ার্ক, ফাইবার, আপনি করেন, ফ্রেন্ড করেন। তাহলে আপনার ফ্রেন্ড কি? কন্ট্রাক্টর। আর যে কাজ দেয় তাকে কি বলেন? ক্লায়েন্ট, তাই না? তো এখানে ইন্টারফেস হচ্ছে কাজ দিচ্ছে, আর যে ক্লাস ইন্টারফেসকে ইনহেরিট করবে সে হচ্ছে কন্ট্রাক্টর, টু ইমপ্লিমেন্ট দ্যাট ওয়ার্ক গিভেন বাই দ্য ইন্টারফেস। That's why it's a implements, not extends. Okay? তো এখানে কি এই যে মানে ইন্টারফেসে যতগুলো মেথডস আছে সবগুলোই Unimplemented, সবগুলোই unimplemented abstract method. Can we be selective about one particular abstract method from interface আমরা ইউজ করতে পারবো না? না, let's say আমি যদি আপনাকে এক্সাম্পলে চলে যাই। Now in my user package I have two interfaces. One is taxpayer, another is researcher. তাহলে রিসার্চারে গিয়ে আমি বলছি কি, prepare research report. Now preparing research report can vary from class to class. এখন ধরেন একজন ফ্যাকাল্টি যখন রিসার্চ রিপোর্ট প্রিপেয়ার করে, একজন সায়েন্টিস্ট যখন রিসার্চ রিপোর্ট, ধরেন আপনার একজন স্কোয়ার ফার্মার একজন ধরেন আপনার ফার্মাসিস্ট, তাহলে সে ড্রাগ নিয়ে একটা রিসার্চ করলো, তার রিসার্চ রিপোর্টের কনস্ট্রাকশন উইল বি ডিফারেন্ট ফ্রম এ ফ্যাকাল্টি যখন একটা রিসার্চ রিপোর্ট একটা পেপারের জন্য তৈরি করছে। ইটস টু ডিফারেন্ট থিং। তাহলে এটা তো আসলে ইমপ্লিমেন্টেশন ডিপেন্ডস অন ক্লাস টু ক্লাস। কিন্তু রিসার্চারের সাথে
ফ্যাকাল্টির একটা হ্যান্ডশেকিং হচ্ছে যে আই টেক রেসপন্সিবিলিটি অ্যাজ দ্য কন্ট্রাক্টর টু ইমপ্লিমেন্ট all the inherited methods. So interface does not tell how, interface tells what to do. So I am a researcher. If you want to if you want to consider me as your source of inheritance, then you must implement all these methods that I have, which are abstract. তো তার মানে আপনি এগ্রি করছেন যে you will implement have your own custom version for those methods. তাহলে আমি আপনাকে ফোর্স করছি what behavior, what functionality you must have. But how will you execute it differs. আমি বলছি যে as my subclass there you must know how to greet people. এখন how you will greet people it varies. এখন ধরুন ভিসি যখন আমাকে গ্রিট করছে, he is my boss, but he can greet me. Hello, Mr. Day, how are you? How is classes going on? তাই না? Is everything okay? আবার আপনি যখন আমাকে গ্রিট করছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন হলো ভ্যাকেশন? টু ডিফারেন্ট ওয়ে। তা আমি বলছি যে আমার যত ইউজার আছে, everybody should be able to greet. But how they greet, that depends on their role. তাহলে তারা অ্যাক্টর হিসেবে তাদের গ্রিটিং মেকানিজম might vary. তো এখন রিসার্চার হিসাবে যদি এখন একজন ফ্যাকাল্টি রিসার্চারকে মানে ইনহেরিট করে, তাহলে ফ্যাকাল্টির দায়িত্ব এখন টু ইমপ্লিমেন্ট দিস প্রিপেয়ার্ড রিসার্চ রিপোর্ট। R&D অফিসার অলসো ক্যান ইমপ্লিমেন্ট রিসার্চার। তাহলে আমাদের যারা R&D অফিসার আছে তারাও তো বিভিন্ন ধরনের রিপোর্ট প্রিপেয়ার করে। আবার ট্যাক্স পেয়ারের ক্ষেত্রে দেখেন, একজন এখানে যদি একটা মেথড থাকে ক্যালকুলেট এন্ড গেট ট্যাক্স পেয়েবল, তাই না? এটা ট্যাক্স পেয়ার হলে এটা এমপ্লয়ির জন্য একরকম হতে পারে, আবার ধরেন আপনার যারা ধরেন ট্রাস্টি মেম্বার তাদের জন্য ট্যাক্স হিসাবটা অন্যরকম, কারণ তারা কোনো স্যালারি নেন না, তাই না? আবার ধরেন যদি সাপ্লায়ার হয়, সাপ্লায়ার অলসো আইবি হ্যাজ এ সাপ্লায়ার অ্যাজ এ ইউজার, তাহলে সাপ্লায়ার অলসো ইমপ্লিমেন্টস ট্যাক্স পেয়ার। এখন ক্লাসকে যখন আপনি ইনহেরিট করেন, you may not provide your own implementation for all the inherited methods. In fact, অনেক মেথড আপনি সরাসরি ইউজ করবেন। আপনার যদি দুই একটা অপছন্দ হয় আপনি ওভাররাইড করতে পারেন, বাট ওভাররাইডিং ইজ নট ম্যান্ডেটরি। So providing your own implementation for the inherited methods is not mandatory if the source is a class. Even if it is abstract class, it might have some implemented method too. কাজেই সবই যে আপনি ইমপ্লিমেন্ট করবেন নট নেসেসারি, কিন্তু ইন্টারফেসে তো সবই আপনাকে ওভাররাইট করতে হবে। সো এন্টায়ার ইন্টারফেসকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে, দ্যাটস ওয়াই উই ইউজ দ্য কিওয়ার্ড ইমপ্লিমেন্টস। ওকে, তাহলে এখন দেখেন স্টুডেন্ট ক্লাসে যদি যাই বা ফ্যাকাল্টি ক্লাসে যদি যাই, এখানে কি বলছি যে পাবলিক ক্লাস ফ্যাকাল্টি এক্সটেন্ডস এমপ্লয়ি ইমপ্লিমেন্টস রিসার্চার কমা ট্যাক্স পেয়ারও দিয়ে দিই, ট্যাক্স পেয়ার। No, taxpayer is also interface, researcher is also interface. Serializable is also an interface, but it has a different reason. ওটা ফাইল হ্যান্ডলিং নিয়ে যখন আমরা কথা বলবো তখন ওটা মানে ওটার ইউজটা তখন বুঝতে পারবেন, সিরিয়ালাইজেবল ইন্টারফেসের ইউজটা। তাহলে এখন ফ্যাকাল্টি তো একটা ইমপ্লিমেন্টেড মানে নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ফ্যাকাল্টিকে আমরা নিউ করব, তাহলে আমার ট্যাক্স পেয়ার এবং রিসার্চারের যত মেথড মাস্ট বি ওভাররিটেন বাই ফ্যাকাল্টি, নাইলে এরর দিবে। তাহলে এরর তো দিচ্ছে না, কারণ হলো আমার ট্যাক্স পেয়ারে কোনো মেথড নাই, একটা আছে ক্যালকুলেট এন্ড গেট ট্যাক্স পেয়েবল, এটা বোধহয় আমার ফ্যাকাল্টিতে ওভাররাইট করা আছে। এই যে প্রিপেয়ার্ড রিসার্চ রিপোর্ট, এটা ইমপ্লিমেন্ট করা আছে, এই জন্য এরর দিচ্ছে না। সুপার ক্লাসের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে অ্যাপ্লাই ফর লিভ, ওটাও ইমপ্লিমেন্ট করা আছে, তাই না? আর ট্যাক্স পেয়ারে গিয়ে আমরা কি মেথড দিয়ে দিলাম, ট্যাক্স পেয়ারে
ট্যাক্স পেয়ার আমরা বললাম ক্যালকুলেট অ্যান্ড গেট ট্যাক্স পেয়েবল। হ্যাঁ, এটাও তাইলে আমার ওখানে ইমপ্লিমেন্ট করা থাকবে। দেখেন কোথাও থাকার কথা। ট্যাক্স পেয়ার স্পেলিং ঠিক আছে, ট্যাক্স পেয়ার সিরিয়ালাইজেবল। হুম হুম অ্যাবস্ট্রাক্ট এটা কি? অ্যাপ্লাই ফর লিভ এটা কোথায় আছে? এটা আছে এমপ্লয়িতে। আচ্ছা, এমপ্লয়িতে একটা এরর আছে। কি এরর? অ্যাপ্লাই ফর লিভ। এখন দেখেন অ্যাপ্লাই ফর লিভ আমি ইউজারে রেখেছি, কিন্তু ডাজ সাপ্লায়ার অ্যাপ্লাই ফর লিভ? যদি গার্ডিয়ান যদি আমার একটা ইউজার হয়, ডাজ গার্ডিয়ান অ্যাপ্লাই ফর লিভ? তাহলে সেই হিসাবে অ্যাপ্লাই ফর লিভ আপনি সুপার ক্লাস, একদম সুপার ক্লাস ইউজারে না রেখে এমপ্লয়িতেও রাখতে পারেন। তখন প্রত্যেকটা সাব ক্লাস অফ এমপ্লয়ি ক্যান ইমপ্লিমেন্ট দ্যাট, আর স্টুডেন্টে রাখতে পারেন। কিন্তু আপনি যদি আমরা যদি তর্কের খাতিরে ধরে নেই যে না সবগুলোতে রাখতে চাই, তাহলে ইউজারে তো আমরা অলরেডি দিয়েছি, সো ইটস ফাইন নাও। ওকে, আচ্ছা এখন আমার ফ্যাকাল্টি ক্লাসে গিয়ে আমি বলছি ট্যাক্স পেয়ার। ট্যাক্স পেয়ার হচ্ছে আর দেখেন এই যে পাবলিক ইন্টারেস্ট কিভাবে শুরু করবো। রাইট ক্লিক, নিউ, এখানে ক্লাসের জায়গায় ইন্টারফেস সিলেক্ট করতে হবে, দ্যাটস অল। ঠিক আছে, এগুলো সবই টাইপের ভেরিয়েশন, ক্লাসের ভেরিয়েশন, ক্লাস ইন্টারফেস রেকর্ড ইনাম অ্যানোটেশন। ঠিক আছে, কিন্তু আপনার ক্লাস ডায়াগ্রামে আপনি শুধু ক্লাস আর ইন্টারফেস দেখাবেন, কারণ উই হ্যাভ লিমিটেড স্কোপ ইন দিস কোর্স। ওকে, তাহলে এটা ইমপ্লিমেন্টেশন অফ দিস মেথড। হ্যাঁ, এমপ্লয়ি এবং সাপ্লায়ার, সাপ্লায়ার কিন্তু ট্যাক্স দিতে হয়, সাপ্লায়ার ইজ অলসো ট্যাক্স পেয়ার। তো বলতেছে এই দুইটাতে তুমি ইমপ্লিমেন্টেশন করতে চাও, করতে পারো। তাহলে এই যে দেখেন আমার এমপ্লয়িতে এটা অলরেডি আছে, এমপ্লয়িতে আছে বলে ফ্যাকাল্টিতে দিতে হলো না। কেন বলেন তো? এমপ্লয়িকে বলা হচ্ছে এমপ্লয়ি এক্সটেন্স ট্যাক্স পেয়ার, ইমপ্লিমেন্টস ট্যাক্স পেয়ার। তো তাহলে অলরেডি এমপ্লয়ি তো ট্যাক্স পেয়ারকে ইনহেরিট করে, তাহলে ফ্যাকাল্টিতে দেওয়াটা এটা রিডান্ডেন্ট, এই জন্য এটা ছিল না। হ্যাঁ, আমার খেয়াল ছিল না যে ওখানে দেওয়া আছে, এই জন্য ওটা এখানে দেওয়া নাই, তাই না? সুপার ক্লাসও ইনহেরিট করলো, তা আপনি তো সুপার ক্লাস থেকেই ওটা ইনহেরিট করেছেন, আলাদাভাবে আর ইনহেরিট করার দরকার নাই, তো রিডান্ডেন্ট, তাই না? তো এই হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসের এখন ফিল্ড কি হতে পারে? ইন্টারফেসে দেখেন, ইন্টারফেসে কিন্তু আমি বলি নাই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা। এটা কি বলতেছে? হ্যাঁ, এটা তো ইউজারে আছে মনে হয়, অ্যাবস্ট্রাক্ট মেথড। ও এটা বুলিয়ান ছিল, তাই না? বুলিয়ান দিতে হবে। ওখানে আবার একটা রিটার্ন স্টেটমেন্ট দিতে হবে। যাই দেন, ট্রু ফলস যাই দেন, না হলে তো ম্যাচ। ওকে, তো এই হচ্ছে আমাদের ইন্টারফেস। না, ইন্টারফেসের ক্ষেত্রে ইফ ইউ লুক হিয়ার, আমরা কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করি নাই, বাট অন দ্য আদার হ্যান্ড ক্লাসে কিন্তু আপনাকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হয়েছে। এটা যদি আমি না দেই, এরর। কিন্তু ইন্টারফেসে ইট ইজ নট রিকোয়ার্ড। আমি দিতে পারি, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। কেন? কারণ বাই ডেফিনেশন ইন্টারফেস ক্যান হ্যাভ অনলি অ্যাবস্ট্রাক্ট মেথড। যেহেতু ক্লাসে অ্যাবস্ট্রাক্ট নন অ্যাবস্ট্রাক্ট দুটাই থাকতে পারে, ওই জন্য ওটা বলে দিতে হয়, স্পেসিফিক্যালি বলে দিতে হয়। ইন্টারফেসে এটা না বললেও সমস্যা নাই, ও ধরেই না এটা অ্যাবস্ট্রাক্ট। হোয়াট অ্যাবাউট ফিল্ড? নাও আমি যদি এখন এখানে একটা ফিল্ড দিতে চাই, লেটস সে ইন্ট ভ্যাল অ্যালাউড না,
তাহলে ইন্টারফেসের ফিল্ড কি হতে পারে? না না না, ইন্টারফেসের ফিল্ড আপনার এটা কি, এটা নন স্ট্যাটিক, নন স্ট্যাটিক, নন ফাইনাল, তাই না? আমরা যেভাবে ডিক্লেয়ার করেছি, ইটস নট এ স্ট্যাটিক ফিল্ড, ইট শুড বি অ্যাকর্ডিং টু দ্য ডিক্লারেশন ইট ইজ ইনস্ট্যান্স লেভেল ফিল্ড। তো ইন্টারফেসকে কি আপনি ইনস্ট্যান্সিয়েট করতে পারবেন? তাহলে ইনস্ট্যান্স লেভেল ফিল্ড আসবে কোত্থেকে? তাহলে ইট মাস্ট বি স্ট্যাটিক। And also আবার এই জিনিস শিখতে পারবেন স্ট্যাটিক ফিল্ডের মেমরি কোথায় অ্যালোকেট হয়? ইনস্ট্যান্সের মেমরিতে। তো ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে তো আপনি ইনস্ট্যান্সিয়েট করতে পারবেন না। তো আপনার এই ইন্টারফেসের যে ফিল্ড, সেটা জেনারেলি আপনি যদি লাইব্রেরিতে ইন্টারফেস গুলো খুলে খুলে দেখেন, লাইব্রেরি থেকে প্রচুর ইন্টারফেস আমরা ইউজ করি, আপনারা এটা ডিসকভার করবেন, সেখানে দেখবেন যে কোনো ফিল্ড নাই। 99.9 cases there is no field, because to qualify to be a field of an interface it has to be static as well as final, okay, and it will have a default value, okay. ইনটা পরে যাবে, then only you can have a field. তাহলে এরকম ফিল্ড যেটা ভ্যালু জীবনেও চেঞ্জ করা যাবে না, আবার ভ্যালু সবার জন্য শেয়ার্ড মেমরি, কমন ভ্যালু, একটা সিঙ্গেল ভ্যালু, আনচেঞ্জেবল ভ্যালু, এরকম ফিল্ড তো খুব নিশ, রেয়ার, তাও আবার ইন্টারফেসে, নট ইন দ্য অ্যাকচুয়াল ক্লাস। এই জন্য মোস্ট কেসেস ইন্টারফেস উইল নট হ্যাভ ফিল্ড। তো তাহলে আমরা ইন্টারফেস থেকে if interface is my source of inheritance, সুপার ক্লাস কথাটা কিন্তু বলছি না, সোর্স অফ ইনহেরিটেন্স বলছি। So if interface is the source of inheritance, most likely I will inherit bunch of abstract methods, so I'll implement all of them, so I implement the interface. আচ্ছা স্যার, ইনক্রিমেন্ট ইন্টারফেস হলে তাহলে অটোমেটিকলি হচ্ছে গিয়ে এটা কিওয়ার্ড আমাকে ইউজ করতে হবে ইনহেরিটেন্সের কিওয়ার্ড হিসাবে। যেমন আমি দ্য এমপ্লয়িতে বলি যে এক্সটেন্স ইউজার ইমপ্লিমেন্টস ট্যাক্স পেয়ার্স অ্যান্ড সিরিয়ালাইজেবল, আর ফ্যাকাল্টিতে বলছি অলরেডি সে এমপ্লয়ি থেকে ট্যাক্স পেয়ার পেয়ে গেছে। হ্যাঁ, এখন ট্যাক্স পেয়ারের মেথড কি ছিল? ট্যাক্স পেয়ারের মেথড ছিল ক্যালকুলেট অ্যান্ড গেট ট্যাক্স পেয়েবল। তাহলে এটা তো অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে এমপ্লয়িতে আসছে। এখন এমপ্লয়ি নিজে কি অ্যাবস্ট্রাক্ট মেথড? এমপ্লয়ি নিজেও অ্যাবস্ট্রাক্ট মেথড, এই জন্য এমপ্লয়িকে ওটা ইমপ্লিমেন্ট করতে হয় নাই। কিন্তু এমপ্লয়ি যদি এই যে ক্যালকুলেট, এটা এমপ্লয়ি ইমপ্লিমেন্ট করেছে ঠিকই, কিন্তু না করলে ওর অসুবিধা হইতো না, ধরনের করে নাই, নো প্রবলেম, কারণ এমপ্লয়ি নিজেও অ্যাবস্ট্রাক্ট মেথড। কিন্তু এখন ফ্যাকাল্টি পড়ে গেছে বিপদে, এখন ফ্যাকাল্টিকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে এইখানে ফ্যাকাল্টি যদি এখন ইমপ্লিমেন্ট করে, নো প্রবলেম। তাহলে আমি একটা ইন্টারফেস থেকে অ্যাবস্ট্রাক্ট মেথড পেলাম অ্যাজ এন এমপ্লয়ি, কিন্তু আমি জানি যে এমপ্লয়ি নিউ এমপ্লয়ি হবে না, নিউ ফ্যাকাল্টি, নিউ অ্যাকাউন্টেন্ট এগুলো হবে। তাহলে এমপ্লয়ি অলসো ক্যান লিভ ইট টু দ্য ফ্যাকাল্টি অ্যান্ড অ্যাকাউন্টেন্ট টু ওভাররাইড দ্যাট। এখন যদি এমন হয় যে সব এমপ্লয়ীদের জন্য লিভ অ্যাপ্লিকেশন সেম, স্টুডেন্টেরটা আলাদা, তাহলে এমপ্লয়ি এটা ওভাররাইট করলেই কিন্তু হতো। কিন্তু স্টুডেন্টকেও আবার সেটা ওভাররাইট করতে হতো। কিন্তু ইজ ইট সেম ফর অল এমপ্লয়ি? ইট ইজ সেম ফর অল এমপ্লয়ি এক্সেপ্ট ফ্যাকাল্টি। তাইলে আমি সব অ্যাকাউন্টেন্ট, লাইব্রেরিয়ান, রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডমিশন অফিসার সবার জন্য আমি কোড কপি করবো কেন? তখন আমি তো তাহলে আমি এমপ্লয়িতে এটা রাখবো। হ্যাঁ, তাহলে এমপ্লয়িতেও আমি রাখবো, তাহলে এমপ্লয়িতে আমি রাখলাম, ঠিক আছে। তাহলে এই যে এমপ্লয়িতে যে আমি রাখলাম, এইখানে আমার কমন কোড ফর all employee subclasses except
ফ্যাকাল্টি। তার মানে এমপ্লয়ের যত সাব ক্লাস আছে এই ইনহেরিটেড ভার্সন ইজ ফাইন। সো অ্যাকাউন্টেন্ট, অ্যাডমিশন অফিসার, রেজিস্ট্রেশন অফিসার, লাইব্রেরিয়ান তাদেরকে এই মেথড ওভাররাইড করার দরকার নাই। কিন্তু ফ্যাকাল্টির জন্য এটা আরো একটু কাস্টমাইজ করতে হবে, তখন অনলি ফ্যাকাল্টি উইল ওভাররাইড ইট, বাট ইটস নট ম্যান্ডেটরি ওভাররাইড, অপশনাল ওভাররাইড। ওকে, সো custom code for faculty with makeup class schedule, যেটা অন্য কোনো এমপ্লয়ের জন্য লাগবে না। তাহলে অন্যদের গুলো তো এমপ্লয়ি ক্লাসে রাখলেই হয়, অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে বাকি সবাই ওটা ইনহেরিট করবে। আর ফ্যাকাল্টির জন্য যেহেতু মেকআপ ক্লাস শিডিউলটা দিতে হবে, এই জন্য ফ্যাকাল্টি এটাকে শুধু ওভাররাইট করবে। আর স্টুডেন্টকে ওভাররাইট করতে হবে, স্টুডেন্টকে ওভাররাইট করতে হবে কি করবে না তো, তাহলে ইউজার ইমপ্লিমেন্টস ট্যাক্স পেয়ার এটা দেওয়া যাবে না, কারণ আপনার সব ইউজার কিন্তু ট্যাক্স পেয়ার না, অনলি এমপ্লয়ি অ্যান্ড সাপ্লায়ার। তো তাহলে আপনাকে কি বলতে হবে, শুধু এমপ্লয়ের ক্ষেত্রে বলবেন যে ইমপ্লিমেন্টস ট্যাক্স পেয়ার, আর সাপ্লায়ারের ক্ষেত্রে বলবেন ইমপ্লিমেন্টস ট্যাক্স পেয়ার। কিন্তু আর যারা এমপ্লয়ি এবং সাপ্লায়ার বাদে আর যারা আছে, যেমন স্টুডেন্ট, গার্ডিয়ান, ইজিসি রিপ্রেজেন্টেটিভ, ওকে, তাদের ক্ষেত্রে বা ট্রাস্টি মেম্বার, তাদের ক্ষেত্রে কিন্তু বলবেন না যে ইমপ্লিমেন্টস ট্যাক্স পেয়ার। আইভি ট্রাস্টি মেম্বার হিসাবে তারা কোনো ট্যাক্স পেয়ার না, আইভির অ্যাপসে তারা কোনো টাকা পয়সাও নেয় না, কাজেই তাদের ট্যাক্স পেয়ার তারা তাদের অন্যান্য ব্যবসা করা। Sir, suppose faculty implements taxpayer. ইমপ্লিমেন্টস এমপ্লয়ি, কারণ এমপ্লয়ি ইমপ্লিমেন্টস ট্যাক্স পেয়ার, আমাদের এই এই ডিজাইনটাতে তাই। ফ্যাকাল্টি তো এমপ্লয়ির সাব ক্লাস, কাজে এমপ্লয়ি ইমপ্লিমেন্ট করলেই আর ফ্যাকাল্টিকে বলতে হবে না ইমপ্লিমেন্টস ট্যাক্স পেয়ার। ফ্যাকাল্টি ওটাকে এমপ্লয়ি যেটা ইমপ্লিমেন্ট করেছে সেটাকে পছন্দ না হলে ওভাররাইড করতে পারে। আচ্ছা স্যার, সো ফ্যাকাল্টি এক্সটেন্স এমপ্লয়ি যদি দেই, মানে এমপ্লয়ি আগে ইমপ্লিমেন্ট করেছে ট্যাক্স পেয়ারকে, হ্যাঁ পরে আমি বললাম যে ফ্যাকাল্টি এক্সটেন্স এমপ্লয়ি, রাইট। তখন কি অটোমেটিকলি ইমপ্লিমেন্টেড হয়ে যাবে ট্যাক্স পেয়ার ব্যাপারটা? না, এটা ডিপেন্ডস অন দ্য এমপ্লয়ি ক্লাস। এমপ্লয়ি ক্লাস যদি ইমপ্লিমেন্ট করে রাখে তাহলে সে ইমপ্লিমেন্টেড ভার্সনটাই তো সে ইনহেরিট করবে, আর যদি ইমপ্লিমেন্ট না করে তাহলে ওখানে ওটা অ্যাবস্ট্রাক্ট থাকবে, তো তখন সে অ্যাবস্ট্রাক্টটাই ইনহেরিট করবে। সুপার ক্লাসে যা থাকবে সেটাই সে ইনহেরিট করবে। আপনি যখন একটা মেথডকে ওভাররাইট করে ফেলেন, দ্য ইনহেরিটেড ভার্সন নো লঙ্গার এক্সিস্ট ফর ইওর ক্লাস, আপনার ভার্সনটাই তখন প্রিভেইল করবে, তাহলে আপনার সাব ক্লাস তো আপনার ভার্সনটাই ইনহেরিট করবে। মানে যেটা ক্লোজেস্ট, মানে যেটা ইমিডিয়েট থাকে, মানে আমার সোর্স থেকে, আমার সোর্সে যা থাকবে আমি তাই পাবো। এখন আমার সোর্সে কি আছে, এমপ্লয়িতে কি অ্যাবস্ট্রাক্ট মেথড আছে ক্যালকুলেট ট্যাক্স, নাকি ইমপ্লিমেন্টেড মেথড? এমপ্লয়ি ক্লাসে ও অ্যাবস্ট্রাক্ট ইনহেরিট করেছে, কিন্তু যেহেতু ওটা অ্যাবস্ট্রাক্ট মেথড আর ও নিজে অ্যাবস্ট্রাক্ট হতে চায় না, তাহলে সে ওভাররাইড তার জন্য ম্যান্ডেটরি। কিন্তু সে অ্যাবস্ট্রাক্ট, কিন্তু স্টিল তার অন্যান্য এমপ্লয়ীদের জন্য কমন ইমপ্লিমেন্ট করতে চায়, তাহলে এমপ্লয়ি এটাকে ইমপ্লিমেন্ট করলো, তো ওভাররাইড করলো। তো এমপ্লয়ি যখনই এটা ওভাররাইড করে ফেললো, ওভাররাইডের রুল কি, ইনহেরিটেড ভার্সন নো লঙ্গার রিলেভেন্ট টু দ্য সাব ক্লাস ফর দ্যাট প্যারামিটার লিস্ট। তো তখন এমপ্লয়িতে কিন্তু আর অ্যাবস্ট্রাক্ট মেথড নাই, এখন ফ্যাকাল্টি কিন্তু ইমপ্লিমেন্টেড মেথডই ইনহেরিট করবে। বাট ফ্যাকাল্টি যেহেতু এটা পছন্দ না, সবাই ইমপ্লিমেন্টেডটাই ইনহেরিট করবে, বাকিদের জন্য এটা ফাইন, ফ্যাকাল্টির জন্য ওটা ফাইন না। সো ফ্যাকাল্টি শুধু ফ্যাকাল্টি ওটাকে ওভাররাইড করবে। আর এট দ্য সেম টাইম আপনার সাপ্লায়ারকেও ওটা করতে হবে। তাহলে সাপ্লায়ার সেপারেটলি এটাকে ইমপ্লিমেন্ট করবে ট্যাক্স পেয়ার, তাহলে সাপ্লায়ারকেও এখন এই যে ক্যালকুলেটেড ট্যাক্স ওভাররাইড করতে হবে। তাহলে আমরা ইন্টারফেস বুঝলাম। এবং এখন প্রশ্ন হলো, আপনাকে যদি প্রশ্ন করি যে ওয়াই বোথ সোর্স ক্যানট বি ক্লাস, স্যার এটাতে ফোর্স হচ্ছে তো না দুইটা থেকেই তো আপনি পাচ্ছেন, দুইটা থেকেই তো আপনি মেথড পাচ্ছেন। একটা থেকে আপনি ইমপ্লিমেন্টেড মেথড পেতে পারবেন, আর একটা থেকে শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড পাবেন, এটা কেন? দুইটা থেকেই ইমপ্লিমেন্টেড মেথড পেলে সমস্যা কি? যে স্যার ওই ফ্লেক্সিবিলিটিটা থাকে না। কি ফ্লেক্সিবিলিটি থাকবে না? ওভাররাইড করা?
আপনি তো ইমপ্লিমেন্টেড মেথডকে ওভাররাইড করতে পারেন, থাকবে না কেন? আপনি চাইলে তো করতেই পারেন। ডিফল্ট একটা যে দিয়ে দিবে ওইটা, ডিফল্ট একটা কি দিয়ে দিবে? মানে আমি যদি স্পেসিফাই না করি তখন অটোমেটিক্যালি ধরেন এটা ক্লাস এ ক্লাস বি, তাহলে ক্লাস এ তে একটা ডু সাম মেথড আছে, ক্লাস বি তেও ধরেন এখানে ডু সাম 1, এখানে ডু সাম 2, তাহলে আপনি ডু সাম 1 ইমপ্লিমেন্টেড মেথড ইনহেরিট করলেন, আর ডু সাম 2 এর অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করে ওভাররাইট করলেন। তা আপনার কাছে এখন ডু সাম 1 ডু সাম 2 দুইটাই আছে, দুই ক্লাস থেকে আসছে। আমার প্রশ্ন হলো ডু সাম 2 যদি ইমপ্লিমেন্টেড থাকতো তাহলে তো ওটাও ক্লাস হতো, ইন্টারফেস হতো না। তাহলে আমি ক্লাস এ থেকে ডু সাম 1 ইনহেরিট করলাম ইমপ্লিমেন্টেড ভার্সন, ক্লাস বি থেকে ডু সাম 2 ইনহেরিট করলাম, ওটাও ইমপ্লিমেন্টেড ভার্সন। সমস্যা কি? পছন্দ না হলে তো আমি ওভাররাইট করতেই পারি। তাহলে why it is not allowed to have multiple class as source? যদি ক্ল্যাশ করে, কি ক্ল্যাশ করবে? না দাঁড়ান, ওনাকে বলতে দেন কি ক্ল্যাশ করে। যদি মাল্টিপল ক্লাস আমি এক্সটেন্ড করলাম, ওই এক একটা ক্লাসের মেথডের হয়তো সাপোজ নাম সেম কিন্তু দেখবেন ডিফারেন্ট থিংস। গুড, ইউ আর রাইট। তাহলে আসেন আমরা এটাতে যাই। মাল্টিপল ইনহেরিটেন্সে যদি আমরা যাই, ধরেন আপনি দুইটা থার্ড পার্টি লাইব্রেরি থেকে ইম্পোর্ট করছেন, তাহলে ইম্পোর্টেড ফ্রম থার্ড পার্টি লাইব্রেরি 1 সুপার 1, এটা আপনি ইম্পোর্ট করেছেন, ওকে। আর আরেকটা থার্ড পার্টি লাইব্রেরি, এটা মনে করেন যে আপনার চায়নাতে বসে একটা কোম্পানি ডেভেলপ করছে, এটা মনে করেন সিলিকন ভ্যালিতে বসে আরেকটা কোম্পানি ডেভেলপ করছে, আপনি দুইটাই ওয়েবসাইট থেকে লাইব্রেরি ইম্পোর্ট করলেন। তাহলে আপনি লাইব্রেরি 1 থেকে পাচ্ছেন সুপার 1, লাইব্রেরি 2 থেকে পাচ্ছেন সুপার 2। এখন আপনি যদি একটা করেন, এখানে মেথড আছে, মেথড 1 মেথড 1 আর একটা প্রিন্ট মেথড আছে। প্রিন্ট একটা কমন মেথড, সব যে কোনো ক্লাসেই থাকতে পারে। আবার লাইব্রেরি 2, ওখানে মেথড 1 মেথড 2 ওখানেও একটা প্রিন্ট আছে ইমপ্লিমেন্টেড। এখন আপনি যদি বলেন যে সাব এক্সটেন্ড সুপার 1 কমা সুপার 2, যদি এটা হাইপোথেটিক্যালি আমরা ধরে নেই ইট ইজ অ্যালাউড, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট, এবং আপনি ওখানে একটা নিজস্ব মেথড অ্যাড করলেন যে সাব মেথড, তাহলে আপনি যখন বলবেন যে ওবিজে নিউ সাব ক্লাসের নাম হচ্ছে সাব, এখন আপনি যখন বলবেন যে ওবিজে ডট মেথড 1 নো প্রবলেম, there is an implementation in subclass for method inherited from super 1. obj.method 1 2, this is also implementation inherited from super 1. obj.method 1 inherited from super 2. obj.method 2 this is also inherited from super 2. All implemented method, no problem. obj.submethod, এটা তার নিজের মেথড, নো প্রবলেম, এটা সাবক্লাসের ওন মেথড অ্যাড করা হয়েছে। বাট যখন আপনি বলবেন যে obj.print, ডেফিনেশন কনফ্লিক্ট, ইটস নট ওভারলোডেড, সেম প্যারামিটার লিস্ট, ওভাররাইডও করেন নাই যে ইনহেরিটেড ভার্সন ডিসেবল হয়ে যাবে, রাদার ইউ ইনহেরিট টু implemented version with same signature, and that's an ambiguity for compiler. তখন যদি আপনাকে, এখন এইটা বিষয়টা এমন না যে ইটস এ রেস্ট্রিকশন অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ইটস এ রেস্ট্রিকশন অফ জাভা। সি প্লাস প্লাস এটা আপনাকে অ্যালাউ করবে। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা ভ্যারি করে। এখন সি প্লাস প্লাস, এখন দেখেন এখানে কিন্তু একটা পটেনশিয়াল ক্র্যাশ অফ সিস্টেম। যদি এই প্রিন্ট নামে মেথড থাকে, সেম সিগনেচারের মেথড যদি মাল্টিপল সোর্স অফ ইনহেরিটেন্সে থাকে, তখন ওই মেথডটা কল হলে আপনার প্রোগ্রাম ক্র্যাশ করবে। এই জন্য জাভা এটা অ্যালাউই করে না, টু এলিমিনেট দ্যাট পোটেনশিয়াল। সি প্লাস প্লাস বলে করতে চাইলে করো, অ্যাট ইউর ওন রিস্ক। তাহলে সি প্লাস প্লাস আপনাকে কি করতে হবে? আপনাকে এখন আপনাকে এখন ক্লাসের বডি খুলে দেখতে হবে যে সুপার 1 আর সুপার 2 তে একই সিগনেচারের মেথড আছে কিনা। যদি থাকে তাহলে আপনি এটা করবেন না।
হ্যাঁ, আর যদি না থাকে তাও করতে পারবেন না। সুপার ওয়ানে নাই, সুপার টুতে নাই, ডাজন্ট মিন সুপার ওয়ানের প্যারেন্টে নাই। তাহলে সুপার ওয়ানের যে ইনহেরিটেন্স হায়ারার্কি আর সুপার টুর যে ইনহেরিটেন্স, প্রত্যেকটাতে ঢুকে ঢুকে দেখতে হবে আছে কিনা। আই ডোন্ট নো, কোড তো আর নিচের ক্লাসে দেখা যাবে না উপরের ক্লাসে। তাহলে ইটস এ আননেসেসারি একটা লম্বা টিডিয়াস টাস্ক। এই জন্য জাভা এটা অ্যালাউই করে না। মানে দেয়ার ইজ এ হাই চান্স অফ অ্যাক্সিডেন্ট, তাই না, এই সিচুয়েশনটা ফেস করার। কারণ আপনার কিছু কাস্টম মেথড নামগুলো এমন স্পেসিফিক, এগুলো হয়তো বা রিপিট হবে না, বাট দেয়ার আর মেনি কমন মেথডস যেগুলোর নাম তো রিপিট হতেই পারে, তাই না? ইমপ্লিমেন্ট করেছে মানে একটা ক্লাস এক্সটেন্ড করলাম, হ্যাঁ। কিন্তু আমি ইমপ্লিমেন্ট করলাম from natural. ইমপ্লিমেন্ট মানে হচ্ছে কোড লেখা। আপনি যখন বলবেন যে ইমপ্লিমেন্টস, এই মেথড হ্যাজ অ্যান ইমপ্লিমেন্টেশন, মানে ওর একটা বডি আছে। আর দ্য মেথড ডোন্ট হ্যাভ এন ইমপ্লিমেন্টেশন, তার মানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, বডি নাই। তাহলে আপনি যখন বলছেন যে অ্যাজ এ ক্লাস আই এম ইমপ্লিমেন্টিং দ্যাট ইন্টারফেস, মানে কি ওখানে যে কটা মেথড আছে সবগুলোর আপনি বডি দিবেন বসে বসে, কারণ ওটা সবাই অ্যাবস্ট্রাক্ট মেথড। কারণ বাই ডিজাইন ইন্টারফেস কন্টেন্টস অনলি অ্যাবস্ট্রাক্ট মেথড। তাহলে আপনাকে তো সবগুলোই ম্যান্ডেটরি ওভাররাইড করতে হবে, আপনি নিজে যদি অ্যাবস্ট্রাক্ট না হতে চান। এই জন্য ইমপ্লিমেন্টস মানে ইন্টারফেস ইমপ্লিমেন্টস মানে ওকে, I have a contract now with the interface to have those capability, functionality in my class, but I am the contractor to build that, implement that. আমি contractor to build the bridge, I am the contractor to build the road. তাহলে আমাকে বলা হলো এখানে একটা ব্রিজ লাগবে। জি, স্যার, আমি যে সুপার ক্লাস থেকে এক্সটেন্ড করলাম, সাপোজ ওইখানে এরকম সাপোজ মেথড আছে একটা, সাপোজ সাব মেথড, সাব মেথড হয় না, সাব ক্লাস হতে কোনো একটা মেথডের নাম সাপোজ, ও মেথডের নাম বলছেন সাব মেথড সুপার ক্লাসে। হ্যাঁ সুপার ক্লাসে আছে, হ্যাঁ মানে এরকম যে কোনো একটা মেথড, এন্ড আমি যে ক্লাস থেকে মানে ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করছি সেখানে এরকম একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে উইথ দ্য সেম নেম। তাহলে আপনি কি পাচ্ছেন? আপনি সুপার ক্লাস থেকে ইমপ্লিমেন্টেশনটা পাচ্ছেন, সাব ইন্টারফেস থেকে ইন্টারফেস থেকে অ্যাবস্ট্রাক্ট পাচ্ছেন। তাহলে কাটাকাটি হয়ে তো আপনার ইমপ্লিমেন্টেশন হয়েই গেল, তো তখন ওভাররাইট ম্যান্ডেটরি না। এই জন্যই এই প্রবলেমটা ফেস করবেন না, যে আপনার যে ম্যান্ডেটরি প্রোগ্রাম ক্র্যাশ করার এটা হবে না, কারণ আপনার প্রিন্ট মেথড আছে সুপার ক্লাসে ইমপ্লিমেন্টেড, ইন্টারফেসে প্রিন্ট মেথড আছে অ্যাবস্ট্রাক্ট। তো তাইলে আপনার যেহেতু অ্যাবস্ট্রাক্ট আপনি ইনহেরিট করছেন, ইউ মাস্ট হ্যাভ এ ইমপ্লিমেন্টেশন। তো অলরেডি তো ইমপ্লিমেন্টেশন আপনি ইনহেরিট করছেন, কাজে এখন আপনি চাইলে ওভাররাইট করতেও পারেন, নাও করতে পারেন। বাট ইট ইজ গ্যারান্টেড যে দেয়ার ইজ এ মেথড কল প্রিন্ট, কারণ আপনি কন্ট্রাক্ট নিয়েছেন, আপনি ইন্টারফেসের সাথে একটা চুক্তি করেছেন যে আমি মেক শিওর করবো এই মেথডগুলো আমার ক্লাসে ইমপ্লিমেন্টেড অবস্থায় থাকবে। আমি নিজে করি না আরেক জায়গা থেকে নিয়ে আসলাম, ওটা বিষয় না, থাকাটাই বড় কথা। স্যার মেবি জাভা তাহলে ইন দিস কেস মানে কোম্পানিতে অনেক মানুষ যখন ডিভাইডেড ভাবে ওয়ার্ক করছে এই সব টাইপের সিচুয়েশনাল হেল্প করবে। অবশ্যই, আপনি আমাদের বিজেআইটি বলে একটা কোম্পানি আছে বাড়িধারাতে, ওরা বসে বসে সিলিকন ভ্যালির জন্য ইন্টারফেস তৈরি করে। ওদের বিজনেস হলো টু ক্রিয়েট ইন্টারফেস লাইব্রেরি। হ্যাঁ, তার মানে ওরা কমন ফাংশনালিটি গুলোকে একটা ক্লাসের মধ্যে র্যাপ করে দিচ্ছে, বাট ক্লাস টু ক্লাস ইমপ্লিমেন্টেশন কাস্টমাইজেবল। ওকে, এখন আপনি লাইব্রেরিতে অনেক ক্লাস ইউজ করেছেন না? যে কোনো একটা ক্লাসের নাম বলেন, আমরা লাইব্রেরি ক্লাস যেগুলো ইউজ করেছি 2-3টা ক্লাসের নাম বলেন। লাইব্রেরি ক্লাস যেগুলো ইম্পোর্ট করে আমাদের প্রজেক্টে ইউজ করেছে। লোকাল ডেট, ওকে, তারপরে বলেন, তাড়াতাড়ি বলেন। অ্যারে লিস্ট,
আর কিছু করেন নাই? করেন নাই? রেডিও বাটন, চেক বক্স, এগুলো তো লাইব্রেরি ক্লাস, এগুলো এফএক্স লাইব্রেরি ক্লাস। যাই হোক, তা আপনি এই দুইটা যেহেতু বললেন, এই দুইটাই যদি দেখি, দেখেন অ্যারে লিস্ট, পাবলিক ক্লাস অ্যারে লিস্ট, it's generic class, extends another generic class, abstract list, implements chart interface, list, random access, clonable, serializable. তাইলে এই অ্যারে লিস্ট ক্লাসের সোর্স অফ ইনহেরিটেন্স 5টা। There are 5 source of inheritance. One is super class, 4 of them are interface. হ্যাঁ, ইন্টারফেসের মধ্যে সবই নেই। বুঝি নাই আপনার প্রশ্ন। ইন্টারফেসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেসের মধ্যে, হ্যাঁ, এখন এই লিস্টে যে মেথড গুলো আছে এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট মেথড, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট মেথড। মেথড সামারিতে যান, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট মেথড। ওকে, ঠিক আছে। বুঝাতে পারছি? লোকাল ডেটে যদি যান, এই যে হাউ মেনি সোর্স অফ ইনহেরিটেন্স, এগেইন 5। তো সুপার ক্লাস হচ্ছে অবজেক্ট। আপনার যদি কোনো কথিত সুপার ক্লাস না থাকে তাহলে অটোমেটিক অবজেক্ট হচ্ছে আপনার সুপার ক্লাস। And it also inherit from 4 interface: temporal adjuster, okay, chronological date, and serializable. Sir, sir, will you please? অবজেক্ট ক্লাস, এটা আপনি দেখবেন আমাদের একটা ভিডিওতে আছে না, কোনটাতে ছিল? বড় মুখের পরে পরের ক্লাসে বলছিলেন। অবজেক্ট হচ্ছে, এটা তো এখন আপনার জন্য ইন্ডিভিজুয়ালি রিপিট করা ডিফিকাল্ট, সময় কম। অবজেক্ট হচ্ছে জাভার আদম, মানে আমরা অ্যাজ এ হিউম্যান বিইং আমরা সবাই আদমের বংশধর। তো জাভাতে যে কোনো ক্লাসই অবজেক্ট ক্লাসের সাব ক্লাস। তাহলে আপনি যে তৈরি করছেন যে পাবলিক ক্লাস এমপ্লয়ি বা পাবলিক ক্লাস ম্যাট্রিক্স, ওইটাও কিন্তু আসলে সাব ক্লাস। আপনি বলেন নাই যে এক্সটেন্স সামথিং, কিছুই বলেন নাই, বাট অটোমেটিক ওটা অবজেক্টের সাব ক্লাস। তাইলে আপনি যখন এখানে আপনাকে দেখাই, তাহলে ধরুন আমি যদি এখানে ইউটিলিটি আমার একটা প্যাকেজ আছে, এখানে যদি আমি এখন একটা ম্যাট্রিক্স ক্লাস তৈরি করি, নিউ জাভা ক্লাস ম্যাট্রিক্স, তাহলে এই যে ম্যাট্রিক্স ক্লাস, এটা একটা ক্লাস, তাই না? তা এখন যদি আমি এখন ম্যাট্রিক্স ক্লাসের একটা অবজেক্ট কোথাও ইউটিলাইজ করি, ধরেন আমি যদি স্টুডেন্ট ক্লাস একটা মেথড আছে না, সলভ অ্যাসাইনমেন্ট, এখন ধরেন এই অ্যাসাইনমেন্ট সলভ করতে গেলে আমার একটা ম্যাট্রিক্স লাগতে পারে। তাহলে আমি এখন কি বলতে পারি, একটা ম্যাট্রিক্স ইনস্ট্যান্স করতে পারি, ম্যাট্রিক্স m ইকুয়াল টু নিউ ম্যাট্রিক্স, ঠিক আছে? আর যেহেতু ডিফারেন্ট প্যাকেজে আছে, আমাকে এটা ইম্পোর্ট করতে হবে, তাহলে ইম্পোর্ট হয়ে গেল। ওকে, ইম্পোর্ট। এখন ম্যাট্রিক্স ক্লাসে যদি আমি একটা মেথড দেই, লেটস সে get determinant, ওকে, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে? একটা ফ্র্যাকশন, কারণ ক্রস ফ্র্যাকশন হবে না ইন্টিজার হবে। ওখানে মাল্টিপ্লিকেশন প্লাস মাইনাস সাম প্রোডাক্ট, তাই না? এইটার জন্য এইটা টাইমস মাইনাস এইটা প্লাস এইটা মাইনাস এইটা, করেন নাই? ডিটারমিনেন্ট সো পাবলিক। আচ্ছা, ঠিক আছে, আমি বললাম যে ট্রান্সপোজ, ওকে, আরো সোজা করে দিই। ট্রান্সপোজে আপনার কিছু রিটার্ন করতে হবে না, হইলো কি হইলো না একটা বুলিয়ন দিতে পারেন। তো ধরেন আপাতত ভয়েড রাখি ট্রান্সপোজ। তাহলে আমি যদি m1 ডট ট্রান্সপোজ করি, তাহলে m1 এর রো কলাম গুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার এখানে একটা ফিল্ড রাখতে পারি 2D অ্যারে, যে ইন্ট ভ্যালস। তাহলে ভ্যালস হচ্ছে আমার একটা 2D অ্যারে, কনস্ট্রাক্টর ওটাকে নিউ করব, ট্রান্সপোজ মেথড কি করবে, রো গুলোকে কলামে, কলামগুলোকে রোতে ইন্টারচেঞ্জ করবে। যদি সেম স্কোয়ার ম্যাট্রিক্স না হয়
তাহলে নতুন করে রিঅ্যালোকেট করে টেম্পোরারি ডাটাগুলো কোথাও রেখে, কারণ 3x3 হলে রিঅ্যালোকেট করতে হবে না, ডাটা শিফট করে দিলেই হবে। কিন্তু 3x4 হলে তো ওটাকে 4x3 করতে হবে, তাহলে রিঅ্যালোকেট করতে হবে। রিঅ্যালোকেট করার আগে ভ্যালসকে একটা টেম্পোরারি 2D অ্যারেতে কপি করে রিঅ্যালোকেট করে ওখান থেকে আবার আই যেতে জে আই হিসাবে রাখতে হবে, তাই না? সো ইউ গট দ্য আইডিয়া। তো যাই হোক, আমাদের একটা ট্রান্সপোজ মেথড আছে। তা এখন আমি যদি এখন এখানে বলি যে এম ডট, তাহলে এই ডটের পরে কি আসবে? লিস্ট অফ মেথডস অফ ম্যাট্রিক্স ক্লাস, যেখানে এম ইজ দ্য ক্লায়েন্ট। তাহলে কয়টা মেথড আছে? একটা, কিন্তু ডট দিলে দেখবেন অনেকগুলো আসবে। তাহলে বাকিগুলো আসলো করতে ট্রান্সপোজ আছে তার সাথে দেখেন ইকুয়ালস টু, তার মানে কি অবজেক্ট ক্লাস থেকে ইনহেরিট করেছে, এই জন্যই তো সে এম ডট অ্যালাউ করছে। তার মানে কি অটোমেটিক এনি ক্লাস উইল হ্যাভ দিস মেথডস। এগুলো আমার অবজেক্ট ক্লাসে অলরেডি এনক্যাপসুলেট করা আছে, কারণ প্রত্যেকটা ক্লাসে এটা ইট ডাজন্ট ম্যাটার এটা এমপ্লয়ি না ফ্যাকাল্টি না প্রোডাক্ট না বিল, এভরি অবজেক্ট শুড হ্যাভ দিস ক্যাপাবিলিটি টু গেট ইটস ইকুইভ্যালেন্ট স্ট্রিং ফর আউটপুট, টু ওয়েট ওয়েন দ্য মাল্টি থ্রেডিং হয়, তখন একটা থ্রেড যখন আরেকটা থ্রেডের মেথডকে ইউজ করে তখন যাতে সে ওয়েট করতে পারে, নোটিফাই করতে পারে। তাহলে অপারেটিং সিস্টেম লেভেলে ইন্টারঅ্যাক্ট করার জন্য অবজেক্টের কিছু ক্যাপাবিলিটি থাকতে হয়। ইট ডাজন্ট ম্যাটার অবজেক্টটা কি রিপ্রেজেন্ট করে আপনার অ্যাপ্লিকেশনে, তাহলে ওগুলো যাতে সব অবজেক্টই অটোমেটিক থাকে, এই জন্য অবজেক্ট ক্লাসটাকে বলা হয়েছে জাভার আদম। তার মানে আপনাকে বলতে হবে যে উনি আমার পরদাদা, আপনাকে রিকগনাইজ করতে হবে। আপনি যদি বলেন যে না ওনাকে তো আমি চিনি না, উনি আমার বংশের কেউ না, তাহলে ডিএনএ টেস্ট ছাড়া এটা প্রমাণ করার কোনো উপায় নেই। ডিএনএ টেস্ট তো ছিলই না 50 বছর আগে। কিন্তু আপনি যদি বলেন যে আমি আদমের বংশধর, এটা কেউই অবিশ্বাস করবে না, তাই না? বাই ডিফল্ট সেরকম। তো আমরা এখন দেখবো যে আপনার এই ওয়ার্ক ফ্লো নিয়ে আপনি কিভাবে কাজ, মানে আপনার প্রজেক্ট এখন কিভাবে আগাবেন। ওকে, তাহলে আগের ক্লাসে যে কেসুরিদের সাথে আলোচনা করা হয়েছে সেগুলো এখানে আছে, এগুলো একটু দেখে নিন। আমি আপনাদের বলছি যে আপনার প্রজেক্টের ব্রেকডাউনটা কিভাবে হবে। এগুলো কিন্তু কোর্স আউটলাইনে দেওয়া আছে অলরেডি, ল্যাব সেকশনের কোর্স আউটলাইনে দেওয়া আছে, ডে 1-এই ডিসক্লোজ। বাট আপনারা অনেকে দেখেন না, বেশিরভাগই দেখেন না, বা দেখলেও ভুলে যান। এই জন্য আবার বলছি, আপনার সিআরএ রিপোর্টে 3 মার্কস ফাইনাল ভার্সন, যদি আপনি ডেডলাইন ভার্সনটা দিয়ে থাকেন। ওকে, মাইলস্টোন 2-তে আপনাকে ইউএমএল ক্লাস ডায়াগ্রাম বানাতে হবে ভার্সন 1, যেটা আপনারা এই যে আগামী শনিবারের মধ্যে দিবেন। সেটা দিলে আমরা ফাইনাল ভার্সনটাকে গ্রেড করব। ঠিক আছে? হুম, না না ওইটা কি ফাইনাল? ওটার মধ্যে ভুল ত্রুটি নাই? তাহলে ওটা ঠিক করবেন না? তাহলে যে ফাইনাল প্রজেক্ট সাবমিট করবেন যে ডিসেম্বরের 12 তারিখ, এই নেটবিনস প্রজেক্টের সাথে আপনার মাইলস্টোন 1-এর যে ফাইনাল ভার্সন বা ক্লাস ডায়াগ্রামের যে ফাইনাল ভার্সন সেগুলো সহ জিপ করে দিতে হবে। মানে আপনার নেটবিনস প্রজেক্ট একটা জিপ করেছেন, মানে আপনার যে একটা সাবমিশন ফোল্ডার, সেই ফোল্ডারের ভেতরে সিআরএ রিপোর্ট থাকবে পিডিএফ, ক্লাস ডায়াগ্রাম থাকবে লাস্ট ভার্সন পিডিএফ, আপনার ফাইল স্ট্রাকচারের ডেসক্রিপশন থাকবে পিডিএফ, কি কি ফাইল আপনি ইউজ করবেন ডাটা স্টোরেজের জন্য। তারপরে আপনার নেটবিনসের ফোল্ডারটাও থাকবে। তাহলে মিডে আপনি নেটবিনসের ফোল্ডারকে জিপ করছেন, কিন্তু এখন আপনি সাবমিশন ফোল্ডারকে জিপ করবেন, which includes netbeans folder and those milestone files. ওইটাতে আমরা গ্রেড করব আপনার সিআরএ রিপোর্ট, যদি আপনারা এটা দিয়ে থাকেন। ওইটাতে আমরা ইভ্যালুয়েট করব আপনার ক্লাস ডায়াগ্রাম ফাইনালটা, যদি আপনারা এই স্যাটারডেতে যাই পারেন দেন, মানে দিতে হবে। ওকে, ফেলে রাখা যাবে না। তো এই যে দেখেন, এখন দেখেন আপনার ক্লাস ডায়াগ্রামে আপনার 3 মার্ক, আর আপনি এই ক্লাসগুলোকেই তো আপনি আবার ফাইলে অবজেক্টগুলোকে স্টোর করবেন। ডাটাবেস হলে ওখানে ইয়ার ডায়াগ্রাম আসতো একটা, কিন্তু আমরা তো ডাটাবেস করতে পারছি না, বিকজ মেজরিটি অফ ইউ উইল ডু দ্য ডাটাবেস কোর্স আফটার দিস কোর্স।
তো এই জন্য আমরা ফাইলে অবজেক্টগুলোকে, বাইনারি ফাইলে অবজেক্টগুলোকে রাইট করব। তাহলে আপনার ফাইলগুলোর একটা ডেসক্রিপশন থাকতে হবে, দিস আর মাই ফাইলস অ্যান্ড দিস ফাইল উইল কন্টেন দিস টাইপ অফ অবজেক্ট। ওটা একটা টেবিলের মধ্যে টেমপ্লেট দিয়ে দেবো, ওই টেমপ্লেটে ফিল আপ করে দিয়ে দেবেন। ওটার জন্য 1 মার্ক। এখন দেখেন দেয়ার ইজ সামথিং কল্ড রিলেভেন্স বিটুইন মাইলস্টোন 1 and milestone 2. Milestone 2 will contain the classes. ওকে, ধরেন আমার আইরেস এর কথা যদি বলি, তাহলে ওখানে এমপ্লয়ি ক্লাস, ফ্যাকাল্টি ক্লাস, বুক ক্লাস, কোর্স ক্লাস, তাই না, এনরোলমেন্ট ক্লাস, অফার্ড কোর্স ক্লাস, এই বিভিন্ন ক্লাস থাকবে, বরড বুক ক্লাস। তাহলে এই ক্লাসগুলো আমার ক্লাস ডায়াগ্রামে আছে, কিন্তু আমার সিআরএ রিপোর্টে আপনার ধরেন একটা গোল আছে, যে আপনার যে গোলগুলো ওয়ার্কফ্লোতে আপনি স্টেপসগুলো লিখেছেন, সেখান থেকেই তো ক্লাসগুলো আসবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সিআরএ রিপোর্টে বলা আছে, কিন্তু ক্লাস ডায়াগ্রামে ওরকম কোনো ক্লাস নাই। আর এটা হলো টাইপ 2 এরর। বাট টাইপ 1 এরর হলো ক্লাস ডায়াগ্রামে আপনি একটা ক্লাস বানিয়েছেন, মেথডস দিয়েছেন, ওটার কোনো কিছুই আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে নাই। তাহলে এটা আপনি কোত্থেকে পাইলেন? আকাশ থেকে, তাই না? সো দ্যাটস এ মিসম্যাচ অফ রিলেভেন্স। মানে লজিক্যালি সিআরএ রিপোর্ট, অল দ্য রিকোয়ারমেন্টস আর নোটেড ডাউন, ওটাকে অ্যানালাইজ করে আমি ক্লাস আইডেন্টিফাই করি, তাহলে ন্যাচারালি দেয়ার উইল বি এ রিলেভেন্স। কিন্তু অনেকে সিআরএ রিপোর্ট ওই যে প্রথম ভার্সন দিয়ে আর কিছু করে না, কিন্তু নিজের মনে যা আসে সেই অনুযায়ী একটা ক্লাস ডায়াগ্রাম বানায়, বাট আদৌ সেটা আপনার রিকোয়ারমেন্টকে রিফ্লেক্ট করছে কিনা সেটা তো একটা বিষয়, তাই না? তো কাজেই সেই রিলেভেন্স যদি না থাকে, তাহলে হয়তো আপনি ইন্ডিভিজুয়াল ওয়ার্কের জন্য এখানে পার্শিয়াল মার্কিং পাবেন, কিন্তু এই মার্কটা তো আপনি পাবেন না। ঠিক আছে, এরপরে আপনারা এখন আপনাদের 64টা ওয়ার্কফ্লো সাপোজ টু বি রেডি, কারণ আপনি ইনিশিয়াল ভার্সন অনেকদিন আগে দিয়েছেন, এর মধ্যে তো এটা প্রোগ্রেস হওয়ার কথা। তাহলে নাও ইউ নো হোয়াট আর দ্য গোলস, অ্যান্ড প্রত্যেকটা গোলের ওয়ার্কফ্লো আপনার এখন তৈরি করা আছে। তাহলে আপনি জানেন এই গোলটা অ্যাচিভ করতে হলে আমার এফএক্সএমএল এ কি কি ইনপুট নিতে হবে, ডাটা প্রসেসিং করার পরে যদি আউটপুট দেখাতে কি কি দেখাইতে হবে, এগুলো কিন্তু আপনার ওয়ার্কফ্লোতে বলা আছে। সো নাও ইউ টেক দ্যাট ওয়ার্কফ্লো এন্ড স্টার্ট ডিজাইনিং দ্য এফএক্সএমএল। প্যারালালি এই কাজটা শুরু করে দেন। ঠিক আছে, আপনাদের কিছু কমন এফএক্সএমএল থাকবে, যেমন লগ ইন, সাইন আপ, চেঞ্জ পাসওয়ার্ড, এরকম কিছু থাকতে পারে। বাট নিজের যেগুলো অর্থাৎ আপনার দুইটা ড্যাশবোর্ড আপনারা আলাপ করে একটা ফরম্যাট ঠিক করে ফেলতে পারেন, যে ড্যাশবোর্ডের লুকটা কেমন হবে। অল ড্যাশবোর্ড শুড লুক এন্ড ফিল শুড বি সেম, মানে দ্যাটস হোয়াট ইজ এক্সপেক্টেড, তাই না? মানে আপনি ড্যাশবোর্ডের অপশনগুলো আপনি কি বাম পাশে বাটন রাখবেন ক্লিক করে, নাকি আপনি একটা মেনু বার রাখবেন? তাহলে আপনার দুইটা ইউজার আপনি মেনু বার রাখলেন, ওনার দুইটা ইউজার উনি বাম পাশে বাটন দিল, তাহলে তো এটা ইনকনসিস্টেন্সি। তাহলে ড্যাশবোর্ডের প্যাটার্নটা নিজেরা ঠিক করে নেন, যার ড্যাশবোর্ড সে বানান। না, এটা তো আমি কিছু বলে দিব না, এটা কিন্তু আপনাদের, এটা যে কোনো একটা অ্যাপ্লিকেশন লুক অ্যান্ড ফিল শুড বি সেম, তাই না? থিমটা একরকম হওয়া উচিত। তাহলে সেটা করেন, তারপরে কিন্তু সেগুলো তো সহজ, ড্যাশবোর্ডের প্যাটার্ন তো একই, 8টা অপশন রাখতে হবে, কিন্তু আপনার কাস্টম এফএক্সএমএল বানাইতে হবে আপনার গোলগুলোর জন্য। তাহলে প্রত্যেককে 16টা কাস্টম এফএক্সএমএল বানাইতে হবে মিনিমাম। যদি পার গোল একটা এফএক্সএমএল হয়, তাহলে আপনার 16টা গোলের জন্য 16টা এফএক্সএমএল। কিন্তু আপনি এরকম হতেই পারে যে একটা পার্টিকুলার গোলের ওয়ার্কফ্লোর জন্য আপনি 2টা এফএক্সএমএল ইউজ করবেন, তখন আপনার 16টার বেশি হতে পারে। কি ইউজ করে? না, এটা ডিপেন্ড করে। যেমন আপনি যে কখনো ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, কোথায় করছেন? তো ইন্ডিয়াতে যখন ভিসা অ্যাপ্লিকেশন করেন, একটা পেজে সব দেন, নাকি সেভ অ্যান্ড কন্টিনিউ? তো গোলটা কি? অ্যাপ্লাই ফর ভিসা, তার একটা ওয়ার্কফ্লো আছে। কিন্তু এই ওয়ার্কফ্লোর জন্য আপনি একটা পেজ ইউজ করতেছেন, আপনি আগে পার্সোনাল ইনফরমেশন নিচ্ছেন, ওটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে তারপর আপনার ট্রাভেল হিস্ট্রি চাচ্ছে, সেভ অ্যান্ড কন্টিনিউ করলে তারপর আপনার আদার ইনফরমেশন চাচ্ছে, তাই না?
তাইলে আপনি ধাপে ধাপে তাকে সুযোগ দিচ্ছেন। তার মানে কি, আমি যদি ধরে নেই যে একটা করেও যদি হয়, অন্তত 16টা গোলের জন্য 16টা এফএক্সএমএল লাগবে, বাট ইট ক্যান বি মোর, নট লেস। মোর হবে কি হবে না এটা তো ডিপেন্ডস যে আপনি মাল্টিপল এফএক্সএমএল ইউজ করতে চান কিনা ফর এ গোল। হ্যাঁ, এন্ড দ্যাট শুড বি লজিক্যালি অ্যাকসেপ্টেবল। তাহলে এগুলোর জন্য বসে থাকেন না, ক্লাস ডায়াগ্রাম আগে শেষ করি, এটা প্যারালালি করতে থাকেন। হ্যাঁ, প্যারালালি করতে থাকলে কি হবে, আপনার ছোটখাটো চেঞ্জ আপনি করে ফেলতে পারবেন। জাস্ট ওপেন দ্য এফএক্সএমএল ইন সিন বিল্ডার, মেক দ্য স্মল চেঞ্জেস। কিন্তু সিন বিল্ডার এফএক্সএমএলই যদি না থাকে, তখন আপনি কবে ক্রিয়েট করবেন, তাই না? এফএক্সএমএল তৈরি করাটা এখন আপনার জন্য ইজি, বিকজ নাও ইউ নো দ্য ওয়ার্ক ফ্লো। যদি লিখে থাকেন, আর যদি লেখেনি নাই, কিছু করেনি নাই, এখনো হাওয়া লাগে বেড়াচ্ছেন, অসুবিধা নেই, তাই না? এফএক্সএমএল গুলো ডিজাইন করা মানে কন্ট্রোলারের কোড আপনি এখন লিখবেন না। কন্ট্রোলারের কোড লেখার আগে তো মডেল ক্লাস ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ কন্ট্রোলারের অনেকশন থেকে আপনার মডেল ক্লাসের মেথডগুলো ইউজ হবে। কন্ট্রোলার ক্লাস ইমপ্লিমেন্ট করতে হলে মডেল ক্লাসের মেথড কল করতে হবে, তাহলে মডেল ক্লাস ইমপ্লিমেন্ট করতে হবে। মডেল ক্লাস ইমপ্লিমেন্ট করতে হলে ক্লাস ডায়াগ্রাম লাগবে। Class diagram will tell you what classes you have to create. স্যার আমরা যে লিস্ট অফ ইউজার্স একটা তো ডেটা সেট লাগবে, যেটা দিয়ে টেক্সট করার জন্য হলে ওইটা ডেটা তো আপনার অ্যাপ্লিকেশন থেকেই জেনারেট হবে, আমরা তো ফাইল হ্যান্ডলিং করাবো আপনাদের ইমিডিয়েটলি। আমার সেকশনে আমি নেক্সট উইকেই ফাইল হ্যান্ডলিং শুরু করে দেবো। চার্ট জেনারেট করা, পিডিএফ জেনারেট, যেমন এই যে মিনি আইরাসটা যদি দেখেন, এখানে ফাইল ইউজ হচ্ছে কিন্তু। হ্যাঁ, আমি যদি আপনাকে এটা রান করে দেখাই, এই যে কি ঝামেলা হলো বলেন তো। দাঁড়ান এক্সটেন্স ইউজার, ও যে ওভাররাইট করে নাই, অ্যাপ্লাই ফর লিভ, একটু আগে দিলাম না, অ্যাপ্লাই ফর লিভ। ওটা তো আপনাদের সামনে অ্যাড করলাম, তো অ্যাকাউন্টেন্ট ক্লাসে তো ওটা ছিল না। আচ্ছা, যেমন আমি এখানে মেনু ইউজ করছি। হ্যাঁ, তাহলে আমার এখানে রেজিস্টারেড গোলস গুলো আছে, যেমন অ্যাড এ নিউ কোর্স, ভিউ অল কোর্স ডিটেলস, register can generate some report, course specific withdraw chart, okay, gender ratio pie chart, CITS admin can add new user, এভাবে তারও কিছু গোল থাকবে। head of the department offer course, goal to goal 3, faculty submit grade, give assignment, হ্যাঁ, generate PDF with frequency distribution of grades, student register course, evaluate faculty, pay bill, etc. মানে এটা একটা স্যাম্পল, এখানে সবকিছু ইমপ্লিমেন্টেড নাই, আইডিয়া দেওয়ার জন্য যে আপনাদের প্রজেক্ট আপনারা কিভাবে করতে পারেন। যেমন ধরেন সিআইটিএস অ্যাডমিন একটা নতুন ইউজার অ্যাড করতে চায়, তাহলে সে এখানে ইউজার অ্যাড করতে পারবে। এখন আমার এখানে ইউজারের যে, খেয়াল করেন, ইউজারের যে কমন ফিল্ড, সুপার ক্লাসের যে কমন ফিল্ড, সেগুলো এখানে আছে, যে আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, জেন্ডার, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং। এখন এক্সট্রা ফিল্ড গুলো আপনি কিভাবে নেবেন, ডিপেন্ডস অন ইউজার টাইপ। তাহলে আপনি এখন এখানে ইউজার টাইপ সিলেক্ট করেন, না কমা বক্স না, এই যে দেখেন, এখন আপনি স্টুডেন্ট সিলেক্ট করছেন, স্টুডেন্টের ট্যাব, মেজর, মাইনর, অ্যাডভাইজার, ডিফল্ট সিজিপিএ 0, শুরুতে নতুন স্টুডেন্টের সিজিপিএ 0 হবে। আমি যদি এখানে ফ্যাকাল্টি সিলেক্ট করি, তাহলে দেখেন ফ্যাকাল্টি ট্যাব, বাকি দুইটা ট্যাব ডিসেবল। তাহলে যে ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, নাম্বার অফ পাবলিকেশন, স্যালারি। আমি যদি অ্যাকাউন্টেন্ট সিলেক্ট করি, তাহলে অ্যাকাউন্টেন্টের ট্যাব। তো এটা একটা ডিজাইন স্টাইল, এটা অনেকভাবেই করা যায়। তাহলে আমি এক জায়গায় এটাকে এই যে ইউজার ক্রিয়েট করে ভ্যালিডেশন ট্যালিডেশন করে ফাইলে সেভ করতেছি।
অফ দ্য ডিপার্টমেন্ট যদি কোর্স অফার করতে চায় তাহলে সে সেটা করতে পারে। ধরেন রেজিস্ট্রার যদি আপনার রিপোর্ট দেখতে চায় তাহলে ধরেন সে দেখতে চায় একটা পাই চার্টে যে ছিল রিপোর্টটা কোর্স জেন্ডার রেশিও পাই চার্ট। রেজিস্ট্রার দেখতে চাচ্ছে জেন্ডার রেশিও কিরকম আইবিতে। এখন জেন্ডার রেশিও কি এমন স্টুডেন্ট না এমন ফ্যাকাল্টি এমপ্লয়ি? তাহলে এই যে ফ্যাকাল্টি, তাহলে এই যে লোড চার্ট, তাহলে আমার ফ্যাকাল্টি অবজেক্ট গুলো সে ডাটাবেস থেকে রিড করে গেট জেন্ডার দিয়ে জেন্ডার বের করে, গেটার দিয়ে জেন্ডার বের করে তার কাউন্ট গুলোকে চার্টের ডাটা সেটে ইউজ করতেছে, পাই চার্টের ডাটা সেটে। ওকে, তা আমি যদি বলি যে না আমি স্টুডেন্টেরটা দেখতে চাই, তাহলে যে স্টুডেন্ট যে কয়টা স্টুডেন্ট আছে আমি তো এখানে রেশিও দেখতেছি। তাহলে আমার 30টা যদি থাকে 10 আর 20, তাহলে যে চার্ট দেখা যাবে আর 20 আর 40 হলেও তো একই চার্ট দেখা যাবে। আমি যদি স্পেসিফিক কাউন্ট দেখতে চাই আই ক্যান ক্লিক অন ইট এন্ড অ্যালার্টে আমাকে এখন বলতে পারে যে 540 জন আমার ফিমেল আছে স্টুডেন্ট। হ্যাঁ, নাম্বার অফ মেল স্টুডেন্ট 7000, 5400। এগুলো করানো হবে সব আপনাদের, কিন্তু আমি জাস্ট আইডিয়া দিয়ে রাখছি যে স্কাইজ দ্য লিমিট। স্যার উপরে ওই যে রেজিস্টার তারপরে সিক্স এগুলো ড্রপ এগুলো মেনু মানে স্যার এগুলো কি বাটনটা কি ইউজ করে মেনু এগুলো, এটা মেনু বার। মেনু বার এই যে আপনার এখানে এই যে এখানে কি মেনু নাই, মেনু বার, এই যে মেনু বার, ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ, এগুলো হচ্ছে মেনু। আর এই মেনুর ভিতরে থাকে মেনু আইটেমস, এগুলো হচ্ছে মেনু আইটেমস। তাহলে আমার এখানে একটা মেনু বার আছে, মেনু বারে আমার 5টা মেনু আছে। আবার রেজিস্টার মেনুতে আমার এই আরেকটা সাব মেনু আছে, মানে এই রিপোর্টস মেনুটাই আমার রেজিস্টারের একটা সাব মেনু আইটেম হিসাবে কাজ করবে। স্যার কম্পোনেন্টের নাম মেনু হ্যাঁ, ক্লাসটার নাম হচ্ছে মেনু। ও আচ্ছা হ্যাঁ, কম্পোনেন্ট, ঠিক আছে আপনার কথা, বাট ইটস এ কন্টেইনার। All containers are components, but all components are not container. এটা একটা কম্পোনেন্ট, বাট ইটস এ কন্টেইনার, তাই না? এটা একটা কম্পোনেন্ট, বাট ইটস এ কন্টেইনার। বাটন কি কন্টেইনার? না, বাটনের ভেতরে আর কোনো নোড আপনি রাখতে পারবেন না। তাহলে বাটন ইজ নট এ container in terms of fxml nodes. Anchor pin is a container. Vbox is a container. Table view is a container because ওর ভেতরে টেবিল, combo box also is a container, ওর ভেতরে একটা লিস্ট আছে, তাই না? তো লেবেল ইজ নট লেভেল ইজ নট এ কন্টেইনার, কিন্তু সবাই কম্পোনেন্ট, রাইট? তো এখানে আমার মেনু বার কন্টেন্টস মেনু কন্টেন্টস মেনু আইটেম। তাহলে মেনু আইটেম হিসেবে আপনি আরেকটা মেনু ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে কি হবে, সাব মেনু হয়ে যাবে। তো ওই সাব মেনুটাই আবার বড় মেনুর মেনু আইটেম। তাহলে এইভাবে আপনি এটা করতে পারেন। তো এখন আসেন আমরা আপনাদেরকে কি এক্সপেক্ট করছি। জি, স্যার আমরা কি তাহলে সাইজ ফিক্স করে নেব? না ওটা আমি বলছি না, আমি বলছি যে আপনার ডিজাইনটা কেমন হবে, থিমটা কেমন হবে। এখন এটা তো আমি মেনু দিয়ে করেছি, তাই না? আপনি এমন করতে পারতেন যে একটা বর্ডার পেন নিতে পারতেন, বর্ডার পেনের লেফটে একটা ভিবক্স দিয়ে সেখানে আপনি 8টা বাটন দিয়ে দিতে পারেন, আর বর্ডার পেনের সেন্টারে আপনি তখন ওই বাটনের কাজগুলো আলাদা আলাদা এক্সএমএল তখন সেন্টারে লোড হবে। এগুলো আমরা পরে আলাপ করব, কিন্তু এখন আপনার ক্লাস ডায়াগ্রামটা নিয়ে কথা বলা দরকার বেশি। তাহলে এগুলো আপনি একটু দেখে দিন। হ্যাঁ, এখন আপনার এক্সপেক্টেড কি কি থাকবে ক্লাস ডায়াগ্রামে? টাইপ থাকবে প্রথমত। টাইপ আমরা দেখলাম যে ইনফিলিজেতে অনেক ভেরিয়েন্ট আছে, বাট উইল কনসিডার অনলি 3। ওকে, তো নন অ্যাবস্ট্রাক্ট মডেল ক্লাস, যেটাকে ইনস্ট্যান্সিয়েট করা যাবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস টু অ্যাক্ট অ্যাজ সুপার ক্লাস, and interface to assign contract to implementing model class. No need to show controller class. Okay? স্কোপ আপনি দেখাবেন, প্রাইভেট, প্রোটেক্টেড, প্যাকেজ, পাবলিক, এগুলো দেখাতে হবে ফিল্ডের ক্ষেত্রেও মেথডের ক্ষেত্রেও। আমরা আমাদের সফটওয়্যারে দেখব কিভাবে এগুলো করতে হয়। ড্রটা আজকে তো সময় আছে নাই। কোয়ালিফায়ার কি দেখাবেন, দেখাবেন
স্ট্যাটিক কিভাবে দেখায়? স্টাইল হচ্ছে আন্ডারলাইন। আর অ্যাবস্ট্রাক্টের স্টাইল হচ্ছে ইটালিক। তাহলে আপনার একটা মেথডের নাম যদি আন্ডারলাইন করা থাকে বা একটা ফিল্ডের নাম যদি আন্ডারলাইন করা থাকে ক্লাস ডায়াগ্রামে, তাহলে ওটা স্ট্যাটিক ফিল্ড বা স্ট্যাটিক মেথড। যদি ফিল্ড বা ক্লাসের নাম মেথড বা ক্লাসের নাম ইটালিক হয়, তাহলে ওটা অ্যাবস্ট্রাক্ট মেথড বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ফাইনালের জন্য কোনো স্টাইল নাই, এই জন্য আপনি বলে দিবেন যে ফাইনাল, অথবা এখানে ফিল্ডের ক্ষেত্রে রিড অনলি বলতে পারেন, ওকে, উইচ ইজ নাথিং বাট ফাইনাল। আর আপনার ফরেন ফিল্ড যেখানে থাকবে, ফিল্ডের পাশে ফরেন ফিল্ড বা ফরেন কি এরকম কিছু একটা লিখে দিতে হবে, ওকে। এটা কি বুঝতে পেরেছেন? তাইলে এগুলো হচ্ছে কোয়ালিফায়ার। তাইলে টাইপ এগুলো থাকবে, ফিল্ড মেথড ক্লাসের স্কোপ এবং ফিল্ড মেথড ক্লাসের কোয়ালিফায়ার। এখন এই যে আপনি টাইপ গুলো বিল্ড করে ফেললেন, এদের মধ্যে রিলেশনশিপ দেখাতে হবে। রিলেশনশিপ আমরা মাত্র একটা নিয়ে আলোচনা করেছি, হুইচ ইজ জেনারেলাইজেশন বা ইনহেরিটেন্স। বাকিগুলো আমরা আলোচনা করি নাই, বাট এগুলো কিন্তু আপনার ক্লাস ডায়াগ্রামে থাকবে। সো আমি নেক্সট ক্লাসে আমাকে রিমাইন্ডার দিবেন, আমি একটা ওয়ার্ক ফ্লো অ্যানালাইসিস করে কিভাবে ক্লাস ডিটেক্ট করতে হয়, কিভাবে ফিল্ড মেথডস আইডেন্টিফাই করতে হয়, কিভাবে কোয়ালিফায়ারের ব্যাপারে ডিসিশন নিতে হয়, এবং ইভেনচুয়ালি যখন ওগুলো আমার রেডি, তখন কিভাবে ইউএমএল ক্লাস ডায়াগ্রামে সেগুলো দেখাতে হয়, এটা আমি আপনাদের হ্যান্ডস অন দেখাবো নেক্সট ক্লাসে। তাহলে এটাই আমার নেক্সট ক্লাসে প্রথম কাজ হবে। হ্যাঁ, এটা আমাকে রিমাইন্ডার দেবেন। ঠিক আছে।